শালা দিনে দুপুরে পাবলিক প্লেসে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিস, আর তুই এখন বলছিস কিছু করিসনি। আগে থানায় চল, তারপর তোর মজা দেখাচ্ছি। আমাকে ছেড়ে দাও রাজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কাউকে তোমার অপরাধের কথা বলবো না। প্লিজ রাজ, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। মামা আমাকে বাঁচাও, তোমার ছেলে আমাকে, মামা বাঁচাও আমাকে। মনির কাণ্ড দেখে আমি খুব অবাক হচ্ছি। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন আমার জিহ্বাটা বেঁধে রেখেছে। মুন্নির কথা শুনে বাবার ভাইয়া মিলে দরজাটা ভেঙে দিল। দরজা ভাঙার সাথে সাথেই মুন্নি আব্বুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মুন্নির জামা কাপড় ছেঁড়া। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে রাজ? ভাইয়া, রাজ আমাকে, ওই দিন আমি রাজের সাথে একটা মেয়েকে হোটেল থেকে বের হতে দেখলাম। আমি যখন এই কথাটা রাজকে বললাম, তখনও আমাকে বলল এই কথা যদি আমি কাউকে বলি তাহলেও আমার এমন অবস্থা করবে আমি আর কারো কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমি যখন বললাম আমি মামাকে এই কথা বলে দেব, তখন রাজ আমার সাথে। আমি চুপ করে আছি। আব্বু আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। তোর মতো ছেলের জন্মদাতা যে আমি, এটা ভেবেই লজ্জা লাগছে। ছিরাচ্ছি, তুই এত নিচু মনের মানুষ? বিশ্বাস করো আব্বু, মুন্নি যা বলছে সব মিথ্যা। আমি এসব কিছুই করিনি। চুপ, একদম চুপ কর। আব্বু, আমি সত্যি কথা বলছি। ভাই এসে আমার বুকে লাথি দিল। তাল সামলাতে না পেরে আমি ফ্লোরে লুটিয়ে পড়লাম। তোকে আমি এত ভালোবাসতাম, আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? ভাই আমি কিছুই করিনি, আমাকে বিশ্বাস করো। তোর মতো একটা চরিত্রহীনকে বিশ্বাস করব, যে নিজের হবু ভাবির সাথে? ছি! আম্মু তুমি তো আমাকে বিশ্বাস করো। তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম এই দিনটা দেখবার জন্য। আম্মু আমি কিছুই করিনি। তুই ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। তুই একটা চরিত্রহীন লম্পট। তোকে বিশ্বাস নেই। বাড়িতে একটা তোর যুবতী বোন আছে, তুই সুযোগ পেলে ওর সাথেও কিছু করতে পারিস। চরিত্রহীনদের তো কোনো পরিবার নেই। আমার মুখ থেকে এমন কথা শুনে মরে যেতে ইচ্ছে করছিল। বোন তুই তো আমায় বিশ্বাস কর। তোকে বিশ্বাস করব? তোর মতো একটা লম্পটকে বিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে আনবো? এতটা পাগলও আমি নই। কি বলছিস বোন তুই? তোর ভাইকে তুই চিনতে পারলি না? কে তোর বোন? তোর নোংরা মুখে আমার নাম নিস না, আমার অমঙ্গল হবে। তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা। এই বাসায় যেন কখনো তোর ছোঁয়া না দেখি। যদি কখনো এই এলাকায় তোর মতো লম্পটকে দেখি, তাহলে তোর কলিজা ছেড়ে কুকুর দিয়ে খাইয়ে দেব। আমার একটা কথা তো শোন, তোমরা ছাড়া আমার এই শহরে আর কেউ নেই। আমি এখন কোথায় যাব? কই কাজ করার আগে এই কথা মনে ছিল না? আব্বু আমি এই কাজ করিনি। চুপ। আব্বু আমার ঘাট ধরে এক ধাক্কা দিল। গেটে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার কোনো জ্ঞান নেই। এত জোরে ধাক্কা খেয়েছি যে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছি। এই চরিত্রহীনটাকে এখন কি করব? ওকে তুলে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আম্মুর কথা মতো ভাই আমাকে গাড়ি করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আপনারা ভাবছেন শুধু শুধু কেন মুন্নি আমার সাথে এমন করলো? মুন্নি আমার ফুপুর মেয়ে। ছোটোবেলায় ফুফা মারা যায়, তখন থেকে মুন্নি আমাদের বাসায় থাকে। আমার থেকে সবাইকেই বেশি ভালোবাসে। এমনকি ভাইয়ের সাথে ওর বিয়েও ঠিক করেছে বাবা মা। গতকাল যখন আমি বাজার থেকে বাসায় ফিরছিলাম, তখন একটা ছেলের সাথে মুন্নিকে দেখলাম। ওরা হোটেল থেকে বাইরে আসছিল। আজ সকালে যখন আমি মুন্নিকে কালকের কথা বললাম, তখন ও আমাকে হুমকি দিয়ে বলল, এই কথা যদি আমি কাউকে বলি তাহলে আমার খবর আছে। আমি মুন্নিকে বলি, যদি তুই না শুধরাস তাহলে আমি ভাইয়াকে সব বলে দেব। তারপর মুন্নি দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করতে লাগলো। তারপর তো আপনারা সব জানেনই। ভোরের সূর্যের আলো চোখে পড়াতে আমার জ্ঞান ফিরল। চারপাশে কি বিচ্ছিরি গন্ধ। শরীর গুলিয়ে উঠছে। আমার আশেপাশে কয়েকটা কুকুর খাবার খাচ্ছে। রাস্তাতে মানুষ যাচ্ছে, আর আমাকে দেখে তারা হাসাহাসি করছে। একটু পর ইট পাটকেল ছুটতে লাগলো আমার দিকে। তাকে দেখলাম কিছু বাচ্চা ছেলে আমার দিকে ইট ছুটছে। তারা মুখে বলছে পাগল পাগল, আর আমার দিকে ইট ছুটছে। আমি ওখান থেকে কোনো রকম দৌড় দিলাম, কিন্তু বাচ্চাগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে আর ইট ছুঁড়ে মারছে। ওদের হাত থেকে বাঁচার জন্য একটা নর্দমায় পচা পুকুরে লাফ দিলাম। ওরা আমাকে আর খুঁজে পেল না, চলে গেল। আমি আস্তে আস্তে নর্দমায় থেকে উঠলাম। শরীরে এত পরিমাণ গন্ধ করছে যে আমি কয়েকবার বমি করে দিলাম।
আমার পাশ দিয়ে যে যাচ্ছে সেও বমি করে ফেলছে। শরীরটা অনেক ক্লান্ত, মনটাও ক্লান্ত। কালকে রাতের ঘটনা মনে পড়তে অযোধ্যারায় কেঁদে দিলাম। আমাকে কেউ বিশ্বাস করলো না, সবার কথা না হয় বাদই দিলাম। আম্মু কী করে এগুলো বিশ্বাস করলো? সে তো আমাকে গর্ভে ধারণ করেছে, আর তিনি তো আমাকে খুব ভালো করেই চেনে। তিনি আমাকে কি করে এই কথাগুলো বলতে পারলো? আজ একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, মেয়েদের মিথ্যা চোখে জলের কাছে ছেলেদের সত্যি চোখে জলে কোনো দাম নেই। মেয়ের একটু কান্না করে যদি একটা অনেক বড় মিথ্যা কথা বলে, সেটাও সবাই বিশ্বাস করে নেবে। কিন্তু ছেলেরা যদি চোখের জল ফেলে একটা সত্যি কথা বলে, সেটা কখনো কেউ বিশ্বাস করবে না। খেয়াল এমনটা কেন করলে? কেন এমনটা? আকাশে খুব মেঘ উঠল, চারদিকে মেঘে ছেয়ে গেল, মনে হয় বৃষ্টি হবে। কিন্তু আমার মনের কথা ভুল প্রমাণিত করে প্রচণ্ড আকারে ঝড় উঠল। চোখের কিছুই দেখতে পাই না, চারদিকে ধুলোবালিতে ঢেকে গেল। আমার জীবনের মতো চারদিকে অন্ধকার হয়ে গেল। আজ নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। আপন লোকগুলো তখন চলে যায়, তখন হয়তো এমনই হয়। আমি ধুলাবালির ভিতরে কান্না শুরু করে দিলাম। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আপন মানুষগুলো যখন ভুল বুঝে চলে যায়, তখন এরকমই হয়। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে কেন ফেলে দিলে? কেন? আমি এখন কি করব? কোথায় যাব? হঠাৎ আমি দেখলাম যে একটা মাটিয়া পাখি তার ছোট ছোট 3টি বাচ্চাকে পাখার ভিতরে জড়িয়ে রেখেছে। পাখিটা জানে যে তার এই ছোট পাখাগুলো এই বিশাল ঝড় থেকে তার বাচ্চাগুলোকে রক্ষা করতে পারবে না। তারপরও মাটিয়া পাখিটি তার জীবনের শেষ শক্তি দিয়ে তার বাচ্চাদের রক্ষা করছে। আর সব বাচ্চাগুলো একে অপরের সাথে জড়সড় হয়ে শুয়ে আছে। আমার তো মা আছে, আমারও বাবা আছে, একটা বোনও আছে, আর একটা বড় ভাই। কিন্তু আজ তারা আমাকে একটা মিথ্যা অপবাদের জন্য ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারা একবারের জন্য আমার কথাটা শোনার প্রয়োজন মনে করলো না। তাদের কাছে আমার চোখের পানির কোনো দাম মিলল না। হঠাৎ করে একটা গাছের ডাল ভাঙার আওয়াজ শুনলাম। চোখে ভালো করে দেখা যাচ্ছে না, অনেক ঝড় হচ্ছে আর ধুলো বাড়িয়ে উঠছে। অনেক কষ্ট করে যখন সামনের দিকে দেখলাম, একেবারে অবাক হয়ে গেলাম। একটু আগে যে পাখিটা সম্পর্কে আপনাদেরকে বললাম, সেই টিয়া পাখি ওর তার বাচ্চাগুলো ডাল চাপা পড়ে মারা গিয়েছে। আমি ঝড়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম একটা ছোট্ট বাচ্চা টিয়া পাখি এখনও নড়ছে, তার শরীরে এখনও জান আছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে। আর মাটি এসেও তার 2টা বাচ্চা ডালের তলায় পড়ে মারা গিয়েছে। আমি বেঁচে থাকা টিয়া পাখিটাকে হাতে তুলে নিলাম। হঠাৎ আকাশ থেকে জোরে একটা শব্দ করে আগুনের দলা পড়ল। এটাকে আপনাদের এলাকায় কী নামে বলে কমেন্ট করে জানাবেন। আর এটাকে আমাদের এলাকায় বলা হয় ভাস্কা। আমি ভয়ে টিয়া পাখিটাকে নিয়ে দৌড় দিলাম। একটা পুরনো বাড়ি দেখতে পেলাম, কোনো মানুষের সারা শব্দ পেলাম না, হয়তো এখানে কেউ থাকে না। আমি বাড়িটার গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। গেটের উপরে ছাদ করা আছে। মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আমি আমার শার্টের একটা অংশ ছিঁড়ে পাখিটির ক্ষতস্থানে বেঁধে দিলাম। তারপর পাখিটাকে গেটের পাশে রেখে আমি বৃষ্টিতে ভিজার জন্য নিচে নেমে আসলাম। বৃষ্টির ফোঁটাগুলো খুব বড় বড় আর খুব জোরেই বৃষ্টি হচ্ছে। শরীর থেকে নর্দমার পচা গন্ধগুলো বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে। আমি বৃষ্টিতে ভিজছি আর গতকালকের কথা মনে করছি। বৃষ্টির জলের সাথে চোখের পানিগুলো ঝরছে। শুধু আল্লাহ ব্যতীত এই চোখের পানিগুলো আর কেউ দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে এত কষ্ট হচ্ছে যে বুকের ভেতরে খুব যন্ত্রণা করছে আর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হয়তো ফুসফুসটা এবার হয়তো পাম্প করা বন্ধ করে দেবে। আজ রেলরা হয়তো আমার আশেপাশে আছে, যে কোনো সময় আমার জানটা নিয়ে চলে যাবে। যখন দেখলাম আমার শার্টের লেগে থাকা ময়লাগুলো বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে, তখন একটা বিষয় চিন্তা করলাম যে যদি এই বৃষ্টির পানি দ্বারা মনের কষ্টগুলো ধুয়ে যেত তাহলে কত ভালো হতো। কিন্তু এটা কখনো সম্ভব নয়। বৃষ্টিটা আস্তে আস্তে কমে আসছে। আমিও আবার গেটের নিচে আসলাম। দেখলাম পাখিটা চুপ করে শুয়েছে, কিন্তু তার চোখগুলো দিয়ে নোনা জল পানি বের হচ্ছে। সেও আমার মতো কান্না করছে। একটু আগে সে তার প্রিয়জনগুলোকে চিরতরে হারিয়ে ফেলেছে, আর কখনো তাদের সাথে কথা বলতে পারবে না, পারবে না তাদের সাথে খেলাধুলা করতে, পারবে না তাদের সাথে দেশ বিদেশে উড়ে বেড়াতে, কারণ তার প্রিয়জনগুলো চলে গিয়েছে অনেক দূরে, চলে গেছে অচিনপুরের রাজ্যে, আর কখনো ফিরে আসবে না। এগুলো ভেবে হয়তো পাখিটা কান্না করে যাচ্ছে। পাখিটাকে হাতে তুলে নিলাম। শোন ভাই, তোর আর আমার পার্থক্য কোথায় জানিস? তুই হলে একজন পাখি আর আমি একজন মানুষ, কিন্তু আমাদের কষ্টগুলো একই রকম। আমরা দুজনে আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলেছি। তোর প্রিয় মানুষগুলো তোকে ছেড়ে না পারার দেশে চলে গেছে, আর আমার প্রিয় মানুষগুলো আমাকে বলবো যে তাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দেখলাম পাখিটা একটা ডাক দিয়ে উঠলো। হয়তো সে আমাকে বলতে চাচ্ছে, কান্না করিস না রে ভাই, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। মিথ্যাগুলো সবার সামনে আসবে একদিন। বৃষ্টি থেমে গেছে,
তাই পাখিটাকে নিয়ে হাঁটতে শুরু করলাম। আবার আগের জায়গায় ফেরত গেলাম। আমার হাতে থাকা বাচ্চা পাখিটি এখন উঠতে বা হাঁটতে শিখেনি, কিন্তু যখন সে তার মা ও ভাই বোনদের লাশ দেখলো, সে আমার হাত থেকে লাফ মারলো নিচে, মাটিতে গড়িয়ে গড়িয়ে তার মায়ের কাছে চলে গেল। তারপর পাগলের মতো তার মায়ের কপালে চুমু খেতে লাগলো হয়তোবা। এই দৃশ্য দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। নিজের কন্ট্রোল হারিয়ে মাটিতে ধপাস করে বসে পড়লাম আর জোরে কান্না করে উঠলাম। পাখিটা একবার তার ভাই বোনের লাশে চুমু দেয়, আরেকবার তার মায়ের লাশটাকে চুমু দেয়। জানি না এরকম করুণ দৃশ্য আমি কখনো দেখেছি কিনা। এক পর্যায়ে আমি উঠলাম, একটা ডাল খুঁজে নিয়ে আসলাম এবং একটা গর্ত করলাম। পাখিটির পুরো পরিবারকে ওখানে মাটি চাপা দিয়ে দিলাম, কিন্তু এই বাচ্চা পাখিটি নিজের ঠোঁট দিয়ে পায়ের নখ দিয়ে মাটিগুলো খুঁড়তে লাগলো। সে হয়তো আল্লাহ তাআলাকে বলছে, হ্যাঁ আল্লাহ, তুমি আমার পুরো পরিবারকে নিয়ে গেলে, কিন্তু আমাকে বাঁচিয়ে রাখলে কেন? কি দোষ করেছি আমি? এই ছোট্ট বয়সে তুমি আমার মায়ের আঁচলের ছায়াটা কেড়ে নিলে। এখন আমি মা বলে কাকে ডাকবো? কার কাছে আবদার করে বসবো? দিন শেষে কে আমার জন্য খাবার আনবে? কে আমাকে খোকা বলে সোহাগ মাখা ডাক দেবে? আমার তো আর কেউ রইল না। এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম। পাখিটাকে এক হাতে তুলে নিলাম আর অন্য হাতে চোখের জল মুছতে মুছতে চলে আসলাম। দুপুরবেলা হয়ে গেছে, অনেক ক্ষুধাও লেগেছে। কাল দুপুরে খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। সামান্য একটা রেস্টুরেন্ট, ওখানে গেলাম। আঙ্কেল, এক প্লেট ভাত দেন তো। ওকে দিচ্ছি। তরকারি কি দেব? মাছ নাকি মাংস? আমি মুখে একটা শুকনো কাশিতে বললাম, ডাল আর ভাত দেন। এক প্লেট ভাত আর ডাল দিয়ে ভাত খাচ্ছি। পাখিটাকে টেবিলের উপর একটা কাগজে একটু করে ভাত দিলাম। পাখিটা ভাতগুলো দেখছে কিন্তু খাচ্ছে না। আমি খাওয়া শুরু করে দিলাম। একটু পর দেখলাম পাখিটাও কয়েকটা ভাত খাচ্ছে। খাওয়া শেষ করে দোকানদারকে বললাম, আঙ্কেল কত হলো? মোট 70 টাকা দাও। আমি পকেটে হাত দিয়ে দেখলাম কয়েক হাজার টাকা আছে, তবে সেগুলো বৃষ্টির পানিতে ভিজে গেছে। আঙ্কেল, টাকাগুলো তো ভিজে গেছে, একটু শুকিয়ে নিলে ভালো হতো। তোর মিয়া, ভিজা টাকা দিয়ে আমি কি করব? আমার শুকনো টাকা লাগবে। আঙ্কেল, আমার কাছে তো আর টাকা নেই, তাহলে আমি আপনার দোকানে কাজ করে আপনার টাকা পরিশোধ করে দেব। যত সব কোথায় থেকে যে আসে। শোনো, তোমাকে আমার দোকানে পুরো এক রাত আর একদিন কাজ করতে হবে, পারবে তো? জি আঙ্কেল, পারবো। যাক, ভালোই হলো। আজকে রাতটা তো আর কোনো জায়গায় থাকার চিন্তা ভাবনা করা লাগবে না, এখানে থাকতে পেরে ভালোই হলো। মনে মনে এসব ভাবছিলাম। পরের দিন কাজ শেষ করে রাস্তায় হাঁটছিলাম, জানি না এখন কোথায় যাব। সাথে আমার পাখিটাও আছে। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারলো। আমি সামনে ছিটকে পড়লাম, কিন্তু যতটা সম্ভব পাখিটাকে সেভ রাখার চেষ্টা করলাম। পাখিটাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম, কারণ আমি ছাড়া এই পৃথিবীতে কেউই নেই তার। আমার শরীর থেকে অযোধ্যারে রক্ত বের হয়ে যাচ্ছে। আমার জ্ঞান হারাবে অবস্থা। তখন দেখলাম গাড়ি থেকে একটা বয়স্ক আঙ্কেল নামলো। বাপ, তুমি ঠিক আছো তো? আঙ্কেল, আমি মারা গেলে কোনো সমস্যা নেই। প্লিজ আঙ্কেল, আপনি এই পাখির বাচ্চাটাকে একটু দেখে রাখবেন। আমি ছাড়া ওর কেউ নেই, প্লিজ আঙ্কেল। এটা বলে আমি জ্ঞান হারালাম। জানি না আর কখনো জ্ঞান ফিরবে কিনা, নাকি আমিও চলে যাব না ফেরার দেশে। চোখ খুলে তাকিয়ে দেখলাম মেডিকেলে শুয়ে আছি। পাটা নাড়াতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। হাতে অনেক ব্যথা অনুভব করছি। সামনে দেখলাম আঙ্কেলরা দাঁড়িয়েছে। আঙ্কেল, আমার সেই পাখির বাচ্চাটা কোথায়? বাপ, তুমি ঠিক আছো তো? তুমি বিশ্রাম নাও, তোমার পাখির বাচ্চা আমার কাছেই আছে। আমি এখানে কতক্ষণ আছি আঙ্কেল? কতক্ষণ নয়, তুমি এখানে 3 দিন আছো, আর আজ তোমার 3 দিন পর জ্ঞান ফিরল। কি 3 দিন পার? হুম। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন। আর আঙ্কেল, কত টাকা লেগেছে ডাক্তারের খরচ? বাবা, তুমি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ? আমার দোষ ছিল, আসলে আমি গাড়ি কন্ট্রোল করতে পারি নাই। আচ্ছা বাবা, তোমার নাম কি? রাজ। ডাক্তার সাহেব, রাজ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে কবে? রাজের সুস্থ হতে প্রায় 1-2 মাস সময় লাগবে। এই কয়েকদিন ওর বিশ্রামের দরকার আছে। আচ্ছা রাজ, তোমার বাসা কোথায়? আমি চুপ করে আছি। চুপ করে কেন? আসলে আঙ্কেল, আমার বাসা নেই। কেন, কি হয়েছিল? আমি আঙ্কেলকে সব খুলে বললাম। আমার কথা শুনে আঙ্কেলের চোখে জল চলে আসলো। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, তুমি আমার কোম্পানিতে কাজ করো আর আমার বাসায় থেকো।
আঙ্কেল আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার সেই ভাষা জানা নেই। এতে ধন্যবাদের কি আছে? আচ্ছা শোনো রাজ, এই কার্ডটা রাখো। এটা কিসের কার্ড আঙ্কেল? এটা আমার বাড়ির ঠিকানা। আমার অফিসে কাজ আছে, তাই আমি এখানে থাকতে পারবো না। মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো, আর যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন এই ঠিকানায় চলে যেও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আস্তে আস্তে কেটে গেল প্রায় 1.5 মাস। এখন আমি প্রায় সুস্থ, হালকা হালকা ব্যথা আছে। আমি আঙ্কেলের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। অনেক বড় একটা বাড়ি দেখতে পেলাম। আমি যখন গেট দিয়ে ঢুকবো তখন দুজন দারোয়ান আমাকে আটকিয়ে বলল, কাকে চাই? আসলে বাসার মালিক আমাকে আসতে বলেছেন। উনি আমাকে চেনেন। তা বললে তো হবে না, তুমি যাও, পরে আসবে, এখন স্যার বাসায় নেই। আচ্ছা ভাই ঠিক আছে। আঙ্কেল আসা পর্যন্ত আমি ওখানে ওয়েট করছি। ওই বেটা, তোকে পরে আসতে বললাম না? যা ভাগ এখন। ভাই এখানে দাঁড়িয়ে থাকলে সমস্যা কোথায়? দাঁড়া বেটা, তোর মজা দেখাচ্ছি। এটা বলে একটা ধাক্কা মারলো। আমি মাটিতে গিয়ে পড়লাম। আস্তে আস্তে উঠে আমি একটা জায়গায় গিয়ে বসলাম। রাত হয়ে যাচ্ছে, কিন্তু আঙ্কেল এখন আসছে না। অনেক রাতে একটা গাড়ির সাউন্ড শুনতে পেলাম। আমি দৌড়ে গাড়ির কাছে গিয়ে পৌঁছালাম। আঙ্কেল। আরে তুমি এখানে কখন এলে? এই তো সকালের দিকে এসেছি। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কেন? আসলে আঙ্কেল গেটের দারোয়ানগুলো আমাকে ভিতরে ঢুকতে দিল না, তাই এখানে দাঁড়িয়েছি। কি? আঙ্কেল দারোয়ানকে জিজ্ঞেস করলো কেন ওরা আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। স্যার, এই লোকটা তো এখানে একটু আগেই আসলো আর সোজা ওখানে দাঁড়িয়ে থাকলো। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম কাকে চাই, তখন উনি ধমক দিয়ে বললেন তুমি এখান থেকে যাও। এটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। এই দারোয়ানটা কি বলছে? আঙ্কেল একবার আমার দিকে তাকিয়ে আমাকে সাথে করে বাড়ির ভিতরে ঢুকলো। বাইরের তুলনায় ভেতরটা অনেক সুন্দর। বাড়িটা অনেক বড়। ভেতরে একজন ভদ্রমহিলাকে দেখলাম। আমাকে দেখে ভদ্রমহিলা বলে উঠলো, তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? কে এটা? ওর নাম হলো রাজ। আমি তোমাকে বলেছিলাম না যে সেই দিন একটা ছেলের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? এই হলো সেই ছেলেটা। ও, তার মানে এই হলো সেই শয়তান ছেলেটা যার জন্য এতদিন তুমি টাকা খরচ করেছিলে? ও সীমা, তুমি কি বলছো এটা? আমি কিছু বললেই দোষ। আর ওর পেছনে টাকা খরচ করেও হয়নি, এখন তুমি একে বাসায় কেন আনছো? আসলে ওর কেউ নেই, তাই ও এই বাসাতে থাকবে আর আমার অফিসে চাকরি করবে। কি? এই ছেলেটা আমাদের বাসায় থাকবে? তুমি কি ভুলে গিয়েছো যে তোমার একটা যুবতী মেয়ে আছে? না, ভুলিনি। আর জান্নাত তো এখন বিদেশে আছে, ও এখানে থাকলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? জান্নাত তো সামনের মাসে বাড়ি আসবে, আর এই ছেলেটাকে দেখো কেমন যেন লুচ্চে টাইপের। আমার তো খুব ভয় হচ্ছে জান্নাতের সাথে আবার কিছু না করে ফেলে। কথাগুলো শুনে চোখের কোণে জল চলে আসলো। হ্যাঁ, এটা তো সত্যি কথা। যেখানে নিজের বাবা মা আমাকে বিশ্বাস করেনি, সেখানে অন্য কেউ কী করে আমাকে বিশ্বাস করবে? তুমি চুপ করো, ও এখানেই থাকবে, এটা আমার শেষ কথা। এই রামু, রাজকে ওর রুমটা দেখিয়ে দে। এটা বলে আঙ্কেল চলে গেল। তোকে তো আমি পরে দেখে নেব। আমি মাথাটা নিচু করে ওখানে দাঁড়িয়েছি। মনের ভেতরে একটু ভয়ও কাজ করছে। না জানি বড় লোকদের ব্যাপার কখন কি করে বসে। রামু কাকা আমাকে ডাক দিল। এই ছেলে? জি কাকা, আমি আপনার ছেলের মতোই, তাই আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। আমার নাম রাজ। তোমার মতো আমারও একটা ছেলে ছিল, ওর এই রোগ হয়েছিল। ডাক্তার সাহেব বলেছিল অপারেশন করলে ভালো হয়ে যাবে, কিন্তু অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে। আমি তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো বাপ? সাহেব আঙ্কেল কেউ বাড়িতে ছিলেন না, ওনারা বিদেশে ছিলেন। আমি কত করে সাহেব বা ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি সারা জীবন আপনার এখানে কাজ করব, আপনি দয়া করে টাকাটা দেন। তখন ম্যাম বলেছিল, তুই তো একটা বুড়ো, কখন মরে যাবি তা ঠিক আছে, তোর সাথে আমার টাকাগুলোও যাবে। আমি ম্যাম সাহেবের পাও ধরেছিলাম, কিন্তু উনি আমাকে টাকাগুলো দেননি। আসলে উনি আমার বাবার বয়সী। আমি চুপ করে আছি। আসো বাবা, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। তারপর একটা রুম দেখিয়ে দিয়ে রামু কাকা চলে গেল। আমি এই রুমে শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত থাকে, তাড়াতাড়ি ঘুম চলে আসলো।
সকালবেলা বৃষ্টির পানিতে ঘুম ভাঙলো, কিন্তু আমি মনে মনে ভাবলাম ছাদ করা ঘরে কি করে বৃষ্টির পানি আমার মাথায় পড়তে পারে। শরীর ক্লান্ত থাকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মনে হলো বৃষ্টির পানি আমার মুখে পড়ছে, কিন্তু এখানে কি করে বৃষ্টি হতে পারে? এটা তো ছাদ করা ঘর। আমি তাকে দেখলাম যে আন্টি বালতি হাতে করে দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না যে বৃষ্টি কোথা থেকে আসলো। ওই লুচ্চা বাচ্চা, তুই এখনো ঘুমাস কেন? জি আন্টি। কি রে ছোট লোক, আমার কথা কানে যায় না? কথার উত্তর দিচ্ছিস না কেন? জি আন্টি। কে তোর আন্টি? তোর মতো ছোট লোকের আন্টি হওয়ার শখ আমার নেই। আমি চুপ করে আছি। এখন যা, আমাদের রুমটা ঝাড়ু দিয়ে আয়। আমি এবারও চুপ। তারপর আর কি করার, আমি আন্টিদের রুমটা ঝাড়ু দিতে গেলাম। আন্টিদের রুম ঝাড়ু দেওয়ার পর আমার রুমে ফিরে আসলাম। এসে দেখলাম আন্টি এখন আমার রুমে বসে আছে। কি রে, এত তাড়াতাড়ি হয়ে গেল? জি ম্যাডাম। ওই যে থালা বাসনগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আয়। আমি থালা বাসন পরিষ্কার করে আবার আমার রুমে ফেরত আসলাম। এসে দেখলাম আন্টি নেই। যাক বাবা, একটু বাঁচা গেল। আমি খাটের উপর শুয়ে পড়লাম। একটু পর আঙ্কেল এসে বলল, শোনো রাজ, তুমি আজ থেকেই আমার অফিসে জয়েন করবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার সাথেই তুমি অফিসে যাবে। এটা বলে আঙ্কেল চলে গেল। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তারপর আঙ্কেলের সাথে অফিসে গেলাম। আঙ্কেল আমার কাজগুলো আমাকে বুঝিয়ে দিল। তারপর মনোযোগ দিয়ে কাজে লেগে পড়লাম। পিয়ন এসে আমাকে বলল, স্যার আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। একটু পর আঙ্কেলের রুমের সামনে গেলাম। আঙ্কেল আসতে পারি? রাজ, ভিতরে এসো, বসো। আমি একটা বিষয় চিন্তা করছি। কি বিষয় আঙ্কেল? তুমি তো এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, তাই না? জি আঙ্কেল, পড়তাম, এখন পড়ি না। শোনো, আমি একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি আঙ্কেল? তুমি আমাদের এখানে একটা কলেজে ভর্তি হও। তাহলে অফিসের কাজ? তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজে থাকবে, আর দুপুরে লাঞ্চ করে অফিসে আসবে। এখানে তুমি রাত্রিবেলা পর্যন্ত থাকবে, তারপর বাসায় যাবে। আপনি যেটা ভালো মনে করেন। তাহলে এখন চলো। কোথায় আঙ্কেল? আরে কলেজে। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর আঙ্কেল ম্যানেজারকে সব দায়িত্ব দিয়ে চলে আসলো। কলেজে এসে পৌঁছালাম। কলেজটা বেশ বড়, চারপাশে গাছপালা আছে। কলেজের পাশ দিয়ে একটা নদীও আছে। খুব সুন্দর পরিবেশ। চলো প্রিন্সিপালের রুমে যাই। জি চলেন আঙ্কেল। তারপর প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে সব কথাবার্তা বলে আসলাম। উনি আমাকে সামনের মাসের 1 তারিখ থেকে কলেজে আসতে বললেন। তারপর আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে এসে রুমে রেস্ট নিচ্ছি। এমন সময় আন্টি রুমে আসলো। কি রে, তুই নাকি কলেজে ভর্তি হয়েছিস? আমি এবার চুপ করে আছি। সালা ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর শখ কত রে? বাড়িতে জায়গা দিলাম, অফিসে চাকরি দিলাম, আবার কলেজেও পড়তে চাস? তোর মতো ছোট লোক আমি জীবনেও দেখিনি। তোর কলেজ যাবা আমি বের করছি। তারপর আন্টি চলে গেল। দিনটা কেটে গেল। রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় দেখছি আন্টি আমার চুল ধরে টানছে। ওই ছোট লোক, ওঠ বলছি, ওঠ। আমি তাড়াতাড়ি করে উঠে বললাম, জি ম্যাডাম। ওই ছোট লোকের বাচ্চা, কয়টা বাজে ঘড়ি দেখেছিস? জি ম্যাডাম। জি। আমার ঘর পরিষ্কার করবে কে? থালা বাসন পরিষ্কার করবে কে? এগুলো কি তোর বাপ করবে? সালা লুচ্চার বাচ্চা, যা তাড়াতাড়ি গিয়ে কাজ কর। আমি তাড়াতাড়ি করে উঠে ঘর ঝাড়ু দিতে লাগলাম। তারপর থালা বাসন পরিষ্কার করলাম। এভাবে চলে যাচ্ছিল আমার দিনগুলো। দেখতে দেখতে সামনের মাসের 1 তারিখ চলে আসলো। সকালে উঠে কাজগুলো শুরু করলাম। তারপর কলেজে গেলাম। কলেজ আজ প্রথম দিন। জানি না কেমন হবে। শুনেছি শহরের কলেজগুলোতে র্যাগিং হয়, জানি না আমার সাথেও হয় নাকি। কলেজে ঢুকছি এমন সময় পিছন থেকে একজন ডাক দিল। পিছন ফিরে দেখলাম 10 থেকে 12 জন মেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলছেন আপু? তুই ছাড়া এখানে আর কে আছে? জি বলেন। তুই কি এই কলেজে নতুন এসেছিস? জি আপু। শোন, এখানে সব কিছু আমার কথায় চলে। এখন থেকে আমার সাথে দেখা হলে আমাকে সালাম দিবি, বুঝলি? ঠিক আছে আপু। আর হ্যাঁ শোন, আরশি বলে একটা মেয়ে আছে, ওর সাথে কখনো যেন কথা বলবি না। ঠিক আছে আপু, চলে আসছিলাম। তাই তোকে আমি যেতে বলেছি? জি না। তাহলে চলে যাচ্ছিস কেন? আমি চুপ হয়ে আছি। এখন যা। ওখান থেকে চলে আসলাম।
একটু দৌড় আসার পর আবার একজন ডাক দিল। পিছন ফিরে যা দেখলাম তা দেখে তো পুরোই অবাক হয়ে গেলাম। আবার একটা মেয়েদের গ্যাং। এই গ্যাংয়ের লিডার আগের মেয়েটা, কিন্তু এই মেয়েটা তো একটু দূরে ছিল। এত তাড়াতাড়ি এখানে আসলো কি করে? আমাকে ডাকছেন আপু? না, আমি ডাকছি। আমি চুপ। তুই অহনাদের সাথে কথা বলছিলিস কেন? অহনা আবার কে? আমি তো আপনার সাথে কথা বলছিলাম। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, প্রেম করছিলিস অহনার সাথে, আবার বলছিস তুই অহনাকে চিনিস না? আপু আপনার এত কথা ভুল হচ্ছে। আমি নতুন কলেজে আসলাম, কলেজে এসে শুধু একটা আপুর সাথে কথা বলেছি। ওই শালা, ওর নামই অহনা। ও শোন, এখন থেকে আমার সাথে দেখা হলে সালাম দিবি, বুঝলি? আমি হলাম এই কলেজের ডন। এখন যা, ভাগ। আমি ক্লাসরুমে ঢুকলাম। ক্লাস করার পর যখন কলেজ থেকে বের হব, ঠিক তখন আগের মেয়েটা মানে অহনা আমাকে ডাক দিল। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কিছুই বুঝতে পারছি না। অহনা আমাকে মারলো কেন? এই, তোকে বলেছিলাম না আরশির সাথে কথা বলবি না? আমি তো কারোর সাথে কথা বলিনি। তাহলে এটা কি হচ্ছে? আর এই অহনা মেয়েটা দুইটা কি করে হচ্ছে? একটু আগে এই মেয়েটাকে এক জায়গায় দেখলাম, আবার একটু পর এই মেয়েটাকে আরেক জায়গায় দেখছি। না, মাথাটা হয়তো এবার খারাপ হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? আমি তো আপনার সাথে ছাড়া কারোর সাথে কথা বলিনি, তাহলে আরশির সাথে কি করে কথা বলবো? আমি তো কারোর সাথেই কথা বলিনি, তাহলে এটা কি হচ্ছে? আর এই অহনা মেয়েটা দুইটা কি করে হচ্ছে? একটু আগেই তো এক জায়গায় দেখলাম, আবার একটু পর আরেক জায়গায় দেখছি। না, মাথাটা হয়তো এবার খারাপ হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? না, তুই এখন আমার চোখের সামনে থেকে সরে যা, নয়তো তোকে কেলিয়ে না তোর হাড় ভেঙে দিব। আমি কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর রুমে যখন ঢুকতে যাব, তখন আমার কানে আসলো, ওই ছোট লোকের বাচ্চাটা আমাদের এখানে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আজ আসুক, এমন মজা দেখাবো জীবনেও কখনো ভুলবে না। আমি চুপচাপ ঘরে ঢুকলাম। ওই ছোট লোক, কোথায় গিয়েছিলি? কলেজে গিয়েছিলাম ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, কলেজে গিয়ে বসেছিলি? আর এই বাসার কাজগুলো কি তোর বাপ করবে? আমি এখনই করে দিচ্ছি। শোন, আমার বাথরুমটা আগে পরিষ্কার করে দে, তারপর বাকি কাজ করবি। ঠিক আছে আন্টি। শার্টটা খুলে একটা পুরাতন টি শার্ট পরলাম। তারপর আন্টির বাথরুম পরিষ্কার করে দিলাম, সব ঝাড়ু দিয়ে দিলাম। তারপর গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় রুমে আন্টি আসলো। ওই ছোট লোকের বাচ্চা, তুই কাজের ফাঁকি মারছিস? ম্যাডাম, সব কাজ হয়ে গিয়েছে। ওই বাজার কে করে নিয়ে আসবে, তোর বাপ? সরি ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। তারপর বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম। বাজারটা রামু কাকাকে দিয়ে আমি রুমে চলে আসলাম। দুপুরে লাঞ্চ করে অফিসে চলে গেলাম। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এভাবে দিন কাটছিল। হঠাৎ একদিন কলেজে যাচ্ছে এমন সময় পিছন থেকে কেউ একজন ডাক দিল। আমি পিছন ফিরে দেখলাম অহনা। অহনা আমার সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ালো। এই, কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি। গাড়িতে উঠে আয়। না থাক, আমি হেঁটেই চলে যাব। যেটা বললাম সেটা কর। আমি গাড়িতে উঠে বসলাম। অহনা গাড়ি স্টার্ট করলো। কিছু দূর যাওয়ার পর, আচ্ছা, তুই অহনার পাশে পাশে সবসময় ঘুরঘুর করিস কেন? তোকে না নিষেধ করছিলাম ওই শয়তান অহনার সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে তাকাপিও না। আরে আপনি কি বলছেন? নিজে নিজেকে শয়তান বলছেন? আমি কেন নিজেকে নিজে শয়তান বলবো? আমি অহনাকে বলছি। আরে আপনিই তো অহনা। চুপ, আমি আরশি। মানে আপনি আশি হবেন কেন? আপনি তো অহনা। চুপ শালা, আমরা যমজ দুই বোন, আর আমি আরুষি। ও, এবার বল, অহনার সাথে তোর অত ভাব কেন? কই? কই মানে? তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি। আপনি আবার কি জানেন? শোন, অহনার থেকে সব সময় 5 ফুট দূরে দূরে থাকবি, নয়তো তোকে মেরে তোর লাশ উধাও করে দেব। আচ্ছা, আপনাদের দেখতে একেবারে একই রকম। আপনারা দুজন কি যমজ বোন? কি বললি কুত্তার বাচ্চা? ওকে আমার বোন বললি? এটা বলে গাড়ি থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি কাদার ভিতরে গিয়ে পড়লাম। প্যান্ট আবার শার্টে অনেক কাদা লেগে গিয়েছে, হাতে চোটও লেগেছে। আমি কাদার ভেতর থেকে উঠলাম। পকেট থেকে রুমাল বের করে প্যান্টের সাথে কাদাগুলো মুছে নিচ্ছিলাম।
প্যান্ট আর শার্ট অনেকটাই ভিজে গিয়েছে। আমি ভিজা প্যান্ট আবার শার্ট পরে চলে গেলাম কলেজে। কলেজে ঢোকার পর সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। পিছন থেকে কে যেন আমার শার্টের কলার চেপে ধরে ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খাওয়ার পর আমি মাথা তুলে দেখলাম এটা অহনা। এটা অহনা বলে ভুল হবে, কারণ আমি তো কনফিউজ, এটা অহনা নাকি আরশি। এই তোকে বলছিলাম আরশির দিকে কখনো ভুল করেও তাকাবি না। আর তুই আজ ওর গাড়ি চড়ে কলেজে এসেছিস? ও তার মানে এটা অহনা। আমার কোনো দোষ নেই, ও আমাকে জোর করে গাড়িতে তুলেছিল, ঠাস ঠাস করে আবার থাপ্পড় বসিয়ে দিল। শালা কুত্তা, মিথ্যা কথা বলা কই থেকে শিখছস? আমি সত্যি কথা বলছি। অহনা আমাকে আবার থাপ্পড় দেওয়ার জন্য যখন হাত উপরে তোলে, তখন একটা ছেলে এসে ওর হাত ধরে ফেলে। তুই একজন মেয়ে হয়ে একটা ছেলের গায়ে হাত তুলছিস? তোর লজ্জা করে না? কে রে তুই? আর তোর সাহস তো কম নয়, তুই অহনার হাত ধরিস? এখন শুধু হাত ধরছি, এরপর যদি কোনো ছেলের গায়ে হাত তুলিস তাহলে তোর হাত ভেঙে দেব। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? তোকে তো আমি আজই কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। যদি পারিস করে দেখা। তুই জানিস না আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল। তোর বাবা যাই হোক না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুই যা করতে পারিস করে দেখা। এই বলে ছেলেটা আমার হাত ধরে ওখান থেকে নিয়ে চলে আসলো। একটা গাছের নিচে এসে বসলাম দুজন। তোমার নাম কি? হাসান মাহমুদ রাজ, সব আমাকে রাজ বলেই ডাকে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমার মধ্যে একটা গরিবের সাথে আবার কেন বন্ধুত্ব করতে যাচ্ছেন? বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না, বন্ধুত্ব মন থেকে হয়। এটা বলে আমার দিকে হাত বাড়ালো। আমি ওর হাতের সাথে হাত মিলালাম। আমার নাম সাকিব, আমি এই কলেজে আজ প্রথম আসলাম। আমিও কয়েকদিন আগে এই কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, একটা কথা বলতো, ওই মেয়েটা তোকে মারছিল কেন? ওই মেয়েটা আমাকে একটা মেয়ের সাথে কথা বলতে নিষেধ করেছিল। আসল বিষয় হলো ওই মেয়েটার নাম অহনা, আর এই মেয়েটা আমাকে যার সাথে কথা বলতে নিষেধ করেছিল তার নাম হলো আরশি। ওরা দুজনে যমজ বোন, কিন্তু ওদের দুজনের ভিতরে সাপ নেউলের মতো সম্পর্ক। অহনা আরশিকে সহ্য করতে পারে না, আর আরশি অহনাকে সহ্য করতে পারে না। অহনা আমাকে বলছিল যে আমি যেন কখনো আরশির সাথে কথা না বলি, অন্যদিকে আরশি আমাকে বলেছিল আমি যেন অহনার সাথে কথা না বলি। কিন্তু ওরা দুজন যমজ বোন, তাই আমি এটা বুঝতে পারি না যে কখন কার সাথে কথা বলি। এটাই হলো আমাকে মারার কারণ। ও বুঝলাম। আপনি কিন্তু আমাদের ঝামেলার মধ্যে সে ঠিক কাজ করেননি। আমি শুনেছি যে এই কলেজে অহনা বা আরশির কথা মতো যদি কোনো ছেলে বা মেয়ে না চলে, তাহলে ওরা ওদের বাবাকে বলে মিথ্যা একটা বদনাম দিয়ে কলেজ থেকে বের করে দেয়। ওই শালা, একটু আগে আমরা ফ্রেন্ডশিপ করলাম, আর তুই আমাকে আপনি করে কথা বলছিস? তুই করে বল। আচ্ছা ঠিক আছে, এবার থেকে বলবো। আমরা দুজন কথা বলছিলাম, এর মাঝে একজন ছেলে আমাদের কাছে এসে বলল, আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছেন। আমাকে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ছেলেটা চলে গেল। এবার কি করবি? কি আর করব, প্রিন্সিপাল স্যারের রুমে যাব। এসব আমার জন্য হয়েছে। আচ্ছা, তোর সাথে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাব, স্যারকে বলবো সব দোষ আমার। তুই চুপচাপ এখানে বসে থাক, আমি 5 মিনিটের ভিতরে আসছি স্যারের রুম থেকে। আচ্ছা ঠিক আছে। সাকিব প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যাচ্ছে, আর সবাই হাঁ করে তাকিয়েছে। সবার মনে একটাই চিন্তা, আজ আবার কলেজ থেকে একটা ছেলেকে বিদায় নিতে হবে। কারণ অহনা বা আরশির জন্য কোনো ছেলে যদি প্রিন্সিপাল স্যারের রুমে যায়, তাহলে তাকে এই কলেজ ছাড়তে হয়। সাকিব স্যারের রুমে প্রবেশ করলো। আরে সাকিব, তুমি? জি স্যার, আমি। তোমার নামে কি অহনা আমার কাছে অভিযোগ করেছে? জি স্যার, কিন্তু এটা মিথ্যা অভিযোগ। আর অহনা বা আরশির কারণে আপনি এই কলেজ থেকে যে ছেলেগুলোকে তাড়িয়ে দিয়েছেন, তারা সবাই নির্দোষ ছিল। অহনা বা আরশির কথা যারা শোনে না, তাদের নামে ওরা মিথ্যা অভিযোগ দিয়ে কলেজ থেকে বের করে দেয়। কি? ওরা দুজন এসব করে? ওদেরকে আমি এখনই ডেকে পাঠাচ্ছি, তুমি এখন যাও বাবা। সাকিব আস্তে আস্তে রুম থেকে বের হয়ে আসলো, আর একটা মেয়ে অহনাকে গিয়ে বলল প্রিন্সিপাল স্যার ওকে ডাকছে। অহনা যখন স্যারের রুমে যায়, আমাকে ডেকেছো বাবা? ঠাস ঠাস করে অহনার গালে একটা কষে থাপ্পড় দেয় প্রিন্সিপাল স্যার। ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার মেয়ে। অহনা এখনো বুঝতে পারছে না প্রিন্সিপাল স্যার ওকে থাপ্পড় কেন দিল। কি হয়েছে বাবা, আমি কি করলাম? কি করেছো এটা আবার আমাকে জিজ্ঞাসা করছো? তুমি মিথ্যা অভিযোগ দিয়ে কলেজের ছাত্রদের কলেজ থেকে বের করে দাওনি বলো? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি এমনটা করতে পারো। বাবা আমি
জাস্ট শ্যাট আপ, একটাও কথা বলবে না তুমি। এরপর যদি তোমার নামে এমনটা শুনি তাহলে তোমাকে কলেজ থেকে বের করে দেবো। যাও এখান থেকে। অহনা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে আসলো। চোখ দুটো লাল হয়ে আছে, রাগে গড়গড় করছে। অহনা যখন প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে একটা গাছের নিচে একা একা বসেছিল, একটু বড়ক্ষণ আরশি ও তার বান্ধবীরা আসলো। ও দেখ, আজ মনে হয় ওর গালে কেউ কিস করেছে। তা তো করবেই, কলেজের ফেমাস মেয়ে বলে কথা। আরে কিস নয়, প্রিন্সিপাল স্যার ওকে একটু আদর করেছে। আমার তো মনে হয় ও কোনো ছেলের সাথে কিছু করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল, তাই ওকে একটু আদর করেছে। অহনা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আর এই কথা শোনার পর অহনা আর ঠিক থাকতে পারলো না, ঠাস করে আরশির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আরশি থাপ্পড় খেয়ে পড়ে যেতে যাচ্ছিল, দিশা ওকে ধরে নিল। এই শালা কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোকে মেরেই ফেলবো। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ওর হাতটা চেপে ধর। সাথে সাথে সবাই মিলে অহনার হাত পা চেপে ধরলো। আরশি অহনার গালে একের পর এক থাপ্পড় দিতে লাগলো। তারপর ওরা সবাই মিলে অহনাকে লাথি মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর ওরা সবাই অহনাকে ওখানে রেখে চলে গেল। এই তাড়াতাড়ি সবাই চল তো। আখি ও তার বান্ধবীরা তাড়াতাড়ি অহনার কাছে পৌঁছালো। অহনার অবস্থা অনেকটাই খারাপ, অনেক জায়গায় কেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে। অহনা কথা বলতে পারছে না। সবাই মিলে ওকে ধরে মেডিকেলে নিয়ে যায়। ডাক্তার সাহেব ওর চিকিৎসা করতে লাগে। 2-1 ঘন্টা পর অহনার বান্ধবীরা অহনার রুমে ঢোকে। এতক্ষণ ওরা বাইরে বসেছিল, ডাক্তার ওদের ভিতরে যেতে নিষেধ করেছিল। অহনা, তোর এই অবস্থা কে করেছে? মিম, আমার মনে হয় এটা আরসিদের কাজ, ওরাই এটা করেছে। অহনা চিৎকার করে বলে উঠল, ওই আরশির আমি এমন হাল করব যে কখনো কারো কাছে মুখ দেখাতে পারবে না। ওর সাহস কত বড়, অহনার গায়ে হাত তোলে। ওর হাত যদি আমি কেটে নিতে না পারি না, তাহলে আমার নামও অহনা নয়। আমি একজনকে চিনি, ও টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। কে ওই লোক? ওকেই তো আমার দরকার। আমার কাছে ওর নাম্বার আছে। তাহলে এক্ষুনি ফোন দে। 2-1 বার রিং হওয়ার পর ফোনটা ধরলো একজন। হ্যালো, আপনি কি জনি মাস্তান বলছেন? আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। অহনা আখির হাত থেকে ফোনটা নিল। শুনেন, আপনার জন্য একটা কাজ আছে। কি কাজ? আমি শুনেছি আপনি নাকি টাকার বিনিময়ে সবকিছু করেন। করি। তাহলে শোনেন, আপনাকে একটা মেয়ের ধর্ষণ করতে হবে, আর ওর ডান হাতটা কেটে দিতে হবে। পারবেন করতে? এটা তো আমার প্রতিদিনের কাজ। কত টাকা লাগবে? 50,000, 25 অ্যাডভান্স আর 25 কাজ শেষে। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই 25,000 পাঠিয়ে দেব। আমি যেই দিন বলবো কাজটা করতে, আপনি ওই দিনই কাজটা করবেন, ঠিক আছে? ওকে। টুট 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 করে ফোনটা কেটে দেয় অহনা। এবার তুই একটু রেস্ট নে। কেন, আরশির তো ব্যবস্থা করাই হলো। তাহলে জনি মাস্তানকে বলে দে, ওরও একটু আদর যত্ন করুক। অন্যদিকে, কিরে সাকিব, তোকে প্রিন্সিপাল স্যার কিছু বললো না কেন? তোর আসল পরিচয়টা কি বলতো? আরে তেমন কিছু নয়, পরে শুনিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আমার কিছু শপিং করা লাগবে, এমনি যাব, তুইও আমার সাথে চল। আরে না ভাই, তুই একাই যা। যেতে বলছি চল। আচ্ছা ঠিক আছে, অন্য একদিন যাব, আজকে তুই একাই যা। মনে থাকে যেন, অন্যদিন কিন্তু ছাড় পাবি না। আচ্ছা ঠিক আছে ভাই। সাকিব চলে গেল। আমি গাছের নিচে বসে একটা বই খুলে পড়তে লাগলাম। পিছন থেকে কেউ একজন ডাক দিল। এই যে এইদিকে তাকা। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম আরশি। জি বলুন, কিছু বলবেন? ওলে আমার ভদ্র, শোন, তোর মালটাকে আজ আচ্ছা কেলানি দিয়েছি। আমার মাল মানে? আপনি কার কথা বলছেন? ওরে ন্যাকামো, কিচ্ছু জানো না বুঝি? আপনি ভালো করে বললে তবেই তো বুঝতে পারবো। অহনার কথা বলছি। আজ এমন কেলানি দিয়েছি বাপের জন্মেও ভুলবে না। ও তোকেও কয়টা দেবো নাকি? খেয়ে দেখ কেমন লাগে। না থাক। শোন, এই কলেজের বস হলাম আমি। এখন থেকে আমার সাথে দেখা হইলেই আমাকে স্যালিউট করবি। আর যদি না করিস তাহলে বুঝতেই পারছিস তোর কি অবস্থা করব। আচ্ছা ঠিক আছে। বল, এই কলেজের বসকে? আপনি? এই শালা, আপনি কি রে?
বল আরশি ম্যাডাম। আর সে চলে গেল। আমি মনে মনে ভাবছি কেমন মেয়েরা, মেয়ে হলো মায়ের জাত, আর এরা যে ব্যবহার করে, একজন খারাপ ছেলেও এরকম ব্যবহার করে না। ক্লাসের ঘন্টা দিল, আমি ক্লাসে গেলাম, ক্লাস করছি। এর মাঝখানে প্রিন্সিপাল স্যার বলল, তোমরা কি জানো তোমাদের ফ্রেন্ড অহনাকে কেউ মেরেছে? এই কাজটা কে করেছে কেউ কি জানো? পুরো ক্লাসে নীরবতা বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। প্রিন্সিপাল স্যার আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু কারো মুখ থেকে কোনো উত্তর পেল না। প্রিন্সিপাল স্যার ভারক্লান্ত মন নিয়ে ক্লাসরুম থেকে চলে গেলেন। ক্লাস আবার শুরু হলো। ক্লাস শেষ করে বাসায় গেলাম। বাসা দেখে তো পরে টাসকে খেলাম। এটা কি আঙ্কেল আন্টিদের বাসা? না, মনে হচ্ছে আমি ভুল করে অন্য কারো বাসায় চলে আসছি। কিন্তু যার বাসায় হোক না কেন, বাসাটা খুব সুন্দর। কিন্তু একটু ভালো করে দেখলাম যে রামু কাকা বাইরে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে রামু কাকার কাছে গেলাম। রামু কাকা, বাসার এই অবস্থা কেন? এত সুন্দর করে সাজাচ্ছে, বিশেষ কোনো ব্যাপার আছে নাকি? আসলে বিদেশ থেকে আজ ছোট ম্যাম সাহেব আসছে, তাই সব কিছু এত সুন্দর করে সাজাচ্ছে। ও, আমি ঘরের ভেতরে ঢুকতে গেলাম, কিন্তু রামু কাকা আমাকে বাধা দিল। কি হলো কাকা, ঘরে ঢুকতে নিষেধ করছেন কেন? ম্যাডাম বলেছে এখন ঘরে কেউ প্রবেশ করবে না, আগে ম্যাম সাহেবা ঢুকবেন, তারপরে প্রবেশ করবে লোক। আচ্ছা ঠিক আছে। একটু পর আন্টি আসলো। ওই শোন, আমাদের সাথে তুই এয়ারপোর্টে যাবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। শোন, দুপুরবেলায় লাঞ্চ করে রেডি হয়ে নিবি। ওকে। তারপর দুপুরে লাঞ্চ করে আমি রেডি হয়ে নিলাম। আন্টি ড্রাইভার গাড়ি বের করলো। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের বাইরে আমরা অপেক্ষা করছি। একটু পর সুন্দর একটা মেয়েকে দেখতে পেলাম। মেয়েটা আমার দিকেই আসছে। তারপর আন্টিকে জড়িয়ে ধরলো। এটাই মনে হয় জান্নাত। তারপর আন্টিকে আমার বিষয়ে জিজ্ঞেস করলো। আন্টি মেয়েটার কানে কানে কি যেন একটা বলল। এই, তোর নাম কি? আচ্ছা শোন, আমার জুতোয় ময়লা লেগে গিয়েছে, একটু পরিষ্কার করে দে। এখানে কোনো অপরিষ্কার কাপড় নেই যেটা দিয়ে আমি জান্নাতে জুতো পরিষ্কার করে দেব। তাই আমি পকেট থেকে রুমাল বের করলাম জুতা পরিষ্কার করার জন্য। ওই, এটা কি? এই অপরিষ্কার রুমাল দিয়ে তুই আমার এই দামি জুতা পরিষ্কার করবি? তোর শরীর থেকে শার্টটা খোল, ওটা দিয়ে জুতোটা পরিষ্কার কর। কি যে করব কিছুই বুঝতে পারছি না। জি ম্যাডাম, আসলে এত মানুষের সামনে যদি আমার শার্ট খুলে ম্যাডামের জুতো পরিষ্কার করি, তাহলে হয়তো আমার মান সম্মান থাকবে না। ওই ছোট লোকের বাচ্চা, এইভাবে হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? জান্নাত কি বললো? কথাটা তোর কানে যায়নি? কি করব এখন, আমি কিছুই বুঝতে পারছি না। এত মানুষের সামনে আমি যদি আমার শার্ট খুলে একটা মেয়ে জুতো পরিষ্কার করি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ছোট লোকের আবার মান সম্মান? তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার কর, নয়তো তোর এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ঠাস ঠাস করে জান্নাত আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। জি আসলে তুই কি আমার জুতো পরিষ্কার করবি? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই ছেলেটা আমার ইজ্জত নিতে চাচ্ছে। এটা বলার সাথে সাথে অনেক পাবলিক এসে আমাকে মারা শুরু করলো। আমি ওদেরকে বলেই যাচ্ছি যে আমি কিছুই করিনি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছে না। সবাই মিলে আমাকে মেরেই যাচ্ছে। এমন সময় একটা পুলিশের গাড়ি আসলো। পুলিশ পাবলিকদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমাকে থানায় নিয়ে চলে গেল। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিছু করিনি। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করুন। শালা দিনে দুপুরে পাবলিক প্লেসে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিস, আর তুই এখন বলছিস কিছু করিসনি। আগে থানায় চল, তারপর তোর মজা দেখাচ্ছি। বাহ জান্নাত, তোর মাথায় কি বুদ্ধি রে! আমি যেটা এতদিন করতে পারি নাই, তুই সেটা একদিনেই করিয়ে দেখিয়ে দিলি। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম ওই ছোট লোকের বাচ্চাটাকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, কিন্তু তোর বাবার জন্য এটা করতে পারছিলাম না। আজ তুই আমার এই আশাটা পূরণ করে দিলি। দেখতে হবে না মেয়েটা কার? ওরা সবাই বাসায় চলে আসলো। রাতের বেলায় যখন আঙ্কেল অফিস থেকে আসে। হাই মামনি, কেমন আছো তুমি? তুমি আমাকে এয়ারপোর্টে আনতে চাওনি কেন? আসলে মামনি, আজ অফিসে একটা জরুরি মিটিং ছিল, তাই যেতে পারিনি। তাই তো আমি তোমার আম্মুর সাথে রাজকে পাঠাই তোমাকে আনার জন্য। তুমি না গিয়ে কোথাকার এক ছেলেকে পাঠালে? আরে না মামনি, ও খুব ভালো ছেলে। আচ্ছা, ওকে তো কোথাও দেখছি না। রামু, যাও রাজকে ডেকে নিয়ে আসো।
সাহেব রাজ তো বাসায় নেই। কেন? ও আবার কোথায় গেল? সীমা, তুমি কি রাজকে দেখেছো? আমি কি করে ওকে দেখবো? আমি কি সারাদিন ওর পেছন পেছন ঘুরে বেড়াই নাকি? রামু যাও, তুমি ড্রাইভারকে ডেকে নিয়ে আসো। তারপর রামু কাকা ড্রাইভারকে ডেকে নিয়ে আসে। রাজ কোথায় গিয়েছে তুমি কি জানো? না মানে আসলে না মানে আসলে কি? আমি বলছি রাজ কোথায় আছে? কোথায় আছে? পুলিশ স্টেশনে। কি? রাজ পুলিশ স্টেশনে কেন? আসলে বাবা, ও আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। কি? রাজ এটা করেছে? ড্রাইভার, তুমি বলো জান্নাত যা বলেছে এটা কি সত্যি? আসলে স্যার। আরে কি স্যার স্যার করছো? সত্যি কথা বলো। তারপর ড্রাইভার এয়ারপোর্টে ঘটে যাওয়া ঘটনাটা বলল। ঠাস ঠাস করে আঙ্কেল জান্নাতের গেলেও থাপ্পড় বসিয়ে দিল। ছি ছি ছি, তোমার মন মানসিকতা এত নিকৃষ্ট। একজন সহজ সরল ছেলেকে বিনা কারণে এভাবে অপমান করেছো সবার সামনে, তাকে পাবলিক দিয়ে মার খাইয়েছো, আবার পুলিশ দিয়েও ধরিয়েও দিয়েছো। আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি যে আমার মেয়ে। তুমি তোমার মেয়ের গায়ে হাত তুললে একটা ছোট লোকের জন্য? চুপ, একদম চুপ। আর একটাও যদি তুমি রাজের নামে বাজে কথা বলো তাহলে আমি তোমাকে... শোনো, আমি এখনই যাচ্ছি রাজকে ছাড়িয়ে আনতে। এটা বলে আঙ্কেল বাসায় থেকে থানার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। এই শালা ড্রাইভার, তোকে এই কথাটা বাবাকে বলতে কে বলেছিল? ম্যাডাম আমাকে মাফ করে দেন। স্যারের কথা শুনে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ঠাস ঠাস করে ড্রাইভারে গেলে থাপ্পড় বসিয়ে দিল। তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি, তোর দেখ কি অবস্থা করি। অন্যদিকে আমাকে লকআপে উল্টো করে ঝুড়িয়ে মারছে। কি শালা শোরের বাচ্চা, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? স্যার বিশ্বাস করেন আমি সত্যি কিছু করিনি। চুপ, একেই তো মেয়েটার সাথে বাজে ব্যবহার করছিস, আবার এখন মিথ্যে কথাও বলছিস। আজ তোর এমন অবস্থা করব, জীবনে কোনো মেয়ের দিকে তাকাতে গেলে ভয়ে তোর বুক কেঁপে উঠবে। স্যার আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি। এই শালা, তোর বাসায় কি মা বোন নেই? যদি তোর বোনের সাথে কেউ এমন করতো তখন কি করতি তুই? এটা শুনে আমার বুকের ভিতরে হু করে জ্বলে উঠল। পুলিশটা আমাকে ইচ্ছে মতো পিটাচ্ছে, কিন্তু কেন জানি শরীরে লাগছে না। হয়তো যখন মনে ব্যথা করে তখন শরীরের ব্যথাটা আর বোঝা যায় না। পুলিশটা আমাকে পিটিয়ে যাচ্ছে আর আমি পাগলের মতো হেসে যাচ্ছি। হে উপরওয়ালা, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? তুমি কি এখন খুশি হয়েছো? একের পর এক মিথ্যা বদনাম আমার উপর দিয়ে দিচ্ছ। আচ্ছা আমি কী অপরাধ করেছি? এত শাস্তি কেন দিচ্ছ? পরিবার তো আগেই কেড়ে নিয়েছো, আর এখন শেষ আশ্রয়টুকু কেড়ে নিলে। এই তুই হাসছিস কেন? তোর খুব আনন্দ হচ্ছে? দাঁড়া, তোর হাসি বের করছি। মনে মনে এসব বলছি। এটা বলে আরও মারতে লাগলো, কিন্তু আমার হাসিটা বন্ধ হচ্ছে না। এর ভিতর থানায় আঙ্কেল এসে হাজির হলো। রাজ কোথায় দারোগা সাহেব? এই রাজটা আবার কে? আপনারা বিকেলবেলা এয়ারপোর্টের সামনে থেকে যে ছেলেটাকে অ্যারেস্ট করেছিলেন। ও, ওই ধর্ষকটার কথা বলছেন? আপনি কি ওই ধর্ষকটার বাবা? না, আমি ওই মেয়েটার বাবা। ও, আপনি চিন্তা করবেন না, ওই ধর্ষকটার এমন অবস্থা করব জীবনে কখনো আর কোনো মেয়ের দিকে তাকাবে না। আর এমনিতেও ওকে মারার জন্য একটা পুলিশ নিযুক্ত করা হয়েছে। এতক্ষণে হয়তো ওর হাত পা ভেঙে ফেলেছে। কি? এটা আপনারা কি করেছেন? ও কিছুই করেনি। আমার মেয়ে মিথ্যে কথা বলে ওকে ধরিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি। তারপর আমাকে জেল থেকে বের করে আঙ্কেলের সামনে আনা হলো। আই এম সো সরি রাজ, আমাকে মাফ করে দাও। আমি চুপ। চলো বাসায় যাই। থাক না আঙ্কেল, বাসায় যাওয়ার দরকার নেই। আপনি আমার জন্য অনেক করেছেন। আপনি আমার জন্য যা করেছেন সেটা আমার আপনজনরাও করেনি। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমাকে আমার মতো ছেড়ে দিন। দেখো, তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু একবার আমাকে মাফ করে দাও। চলো বাসায় যাই। আমি কিছু না বলে আঙ্কেলের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, ঘুরিয়ে ঘুরে হাঁটছি। আঙ্কেল আমার কাঁধে হাত দিয়ে হাঁটিয়ে গাড়িতে নিয়ে গেল। তারপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। আঙ্কেল আমাকে আমার রুমে রেখে আসলো। আমি বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। সকালবেলা কেউ জোরে আমার রুমের দরজা ধাক্কা দিল। আমি চোখ খুলে দেখলাম আমার রুমে জান্নাতের আন্টি এসছে।
জান্নাত আমার গেঞ্জি ধরে এই ছোট লোকের বাচ্চা, ওঠ বলছি, ওঠ। উঠে বসলাম। কিছু বলবেন ম্যাডাম? শালা ছোট লোক কোথাকার, আমাদের খাচ্ছিস, আমাদের পড়ছিস, আবার আমাদের পেটে ছুরি মারছিস। আপনি কি বলছেন ম্যাডাম? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি বলছি এটা বুঝতে পারছিস না? গতকাল তোর জন্য আমার আব্বু আমার গায়ে হাত তুলেছে। তোর মতো একটা ছোট লোকের জন্য আমার আব্বু আমাকে থাপ্পড় দিয়েছে। আজ তোর এমন অবস্থা করব, তুই নিজের থেকেই এই বাড়ি থেকে পালিয়ে যাবি। জান্নাত আমাকে থাপ্পড় দিতে যাচ্ছিল, এমন সময় ওখানে আঙ্কেল চলে আসলো। এত সকাল সকাল তোমরা রাজের রুমে কি করছো? কিছু না, এমনি আসলাম। কিছু না মানে কি? আব্বু, আমি রাজের কাছে ক্ষমা চাইতে আসছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা এখন যাও। আচ্ছা রাজ, তুমি এখন কেমন আছো? জি আঙ্কেল, মোটামুটি ভালো। শোনো, আজ তোমাকে কলেজে যেতে হবে না, তুমি বিশ্রাম নাও, কাল থেকে যেও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আমি রামুকে বলে যাচ্ছি, ও যেন তোমার খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল চলে গেল। একটু পর রামু কাকা আসলো। আচ্ছা বাবা, তুমি শুধু শুধু এই বড় লোকদের সাথে কেন ঝামেলা করতে গেলে? কাকা আমি তো ইচ্ছে করে ওদের ভিতরে ঢুকিনি, আসলে আমার ভাগ্যটাই খারাপ। রামু কাকা আর আমি কথা বলছিলাম, এমন সময় রুমে জান্নাত প্রবেশ করলো। এই বুড়ো, তুই এখান থেকে যা। রামু কাকা আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। জান্নাতের আবার কি হলো? আমার কাছে মাপ চাচ্ছে। রাজ, চুপ করে থেকো না প্লিজ, আমাকে মাফ করে দাও। এসব মনে মনে ভাবছিলাম। না ঠিক আছে ম্যাডাম। চুপ ছোট লোক, তুই কি ভাবছিস আমি তোর কাছে মাপ চাবো? আমি হলাম জান্নাত চৌধুরী, আমি কখনো কারো কাছে মাথা নিচু করিনি। আর তোর মতো একটা ছোট লোকের কাছে মাথা নিচু করব তুই ভাবলি কি করে? আমি চুপ। আচ্ছা, তোর কোন পায়ে? ডান পায়ে? ডান পায়ে একটা লাঠি দিয়ে জোরে আঘাত করলো। ব্যথায় চিল্লিয়ে উঠলাম। প্লিজ ম্যাডাম, আমাকে মাফ করে দেন, আমাকে মারবেন না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মারবো না, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলেন? আমার সাথে শপিং করতে যেতে হবে। কিন্তু আমি তো ঠিকমতো হাঁটতে পারছি না, আমি কি করে আপনার সাথে যাব? আমার কোলে চড়ে যাবি? চল, নয়তো তোর পা ভেঙে দিব। কি আর করবো, এসে না থাকা সত্ত্বেও যেতে হলো। ঠিকমতো হাঁটতে পারছি না, মনে হচ্ছে পড়ে যাব। কষ্ট করে তাও হেঁটে চললাম জান্নাতের পিছনে। ড্রাইভার, গাড়ি বের করো। ড্রাইভার গাড়ি বের করলো। তারপর আমরা গাড়ি করে একটা শপিংয়ের দোকানে চলে গেলাম। ড্রাইভারকে গাড়িতে রেখে আমাকে নিয়ে শপিং মলে ঢুকলো জান্নাত। আমার কি যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। আমরা একটা দোকানে ঢুকলাম। ওই ড্রেসটা দেখান তো আঙ্কেল। এই নেন ম্যাডাম। এটার প্রাইস কত? 10,000 টাকা। আচ্ছা, এটা প্যাক করে দিন। আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবার পারি? করেন। আপনার স্বামী বোয়া নাহি? চুপচাপ দাঁড়িয়ে আছে, কোন কথাই কইতাছে না। জাস্ট শাট আপ। এটা আমার পর নয়, এটা আমাদের কাজের লোক। ও সরি ম্যাডাম। জান্নাত ওখানে আর না দাঁড়িয়ে থেকে চলে আসলো। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? সরি ম্যাডাম। চুপ। জান্নাত আরও শপিং করলো। তারপর আমার হাতে সব ব্যাগগুলো ধরিয়ে দিল। শোন, এই ব্যাগগুলো নিয়ে তুই গাড়িতে বস, আমি যাচ্ছি। অনেক কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাগগুলো নিয়ে হেঁটে যাচ্ছি। একটু দূর যাওয়ার পর পেছন থেকে কেউ বলে উঠল, এই চোর চোর চোর, আমার সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি চোর নই, আমাকে মারবেন না, আমি চোর নই। কোথা থেকে যেন ওই দোকানদারটা চলে আসলো। এই দাঁড়ান আপনারা, ওকে মারেন না, ও চোর নয়, খারান খারান। দোকানদারের কথা শুনে সবাই থেমে গেল। আমি ফ্লোরে পড়ে আছি। দোকানদার তো আমাকে হাত ধরে তুললো। এই যে ম্যাডাম শোনেন, গরিবরা মানুষ, ওদেরও আত্মসম্মান আছে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি আপনি এই ছেলেটাকে কুকুরের মতো খাটাইতেছেন। ছেলেটা ঠিক মতো হাঁটবারও পারতেছে না, আর আপনি ওর উপর এতগুলো ব্যাগ চাপায়া দিয়েছেন, আবার মিথ্যা চুরির অপবাদও দিয়েছেন। অপবাদ দিয়ে ছেলেটাকে মার খাওয়াচ্ছেন। ছি ছি, আমি আপনাদের মতো বড় লোকদের ঘৃণা করি। আপনারা টাকার গদিতে শুয়ে অন্ধ হয়ে গিয়েছেন। আপনাদের মতো বড় লোকদের মুখে আমি থুথু ফেলি। তারপর দোকানদারটা আমাকে একটা রিক্সায় তুলে দিল। যাও বাপ, বাড়ি ফিরা যাও। আর যদি পারো এসব বড় লোকদের বাড়ি কাজ করা ছাইরা দাও, এরা গরিবদের মানুষই মনে করে না। আমি চুপ করে আছি। রিক্সাওয়ালা আমাকে
বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। আমি সোজা আমার রুমে চলে গেলাম। অন্যদিকে জান্নাত শপিং মল থেকে বের হয়ে গাড়ি করে বাসার উদ্দেশ্যে আসছে। জান্নাতের রাগে চোখ লাল হয়ে আছে। জান্নাত বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রুমের ভিতরে যেসব জিনিস ছিল ওগুলো ভাঙতে থাকে। জান্নাত মা, কি হয়েছে? দরজা খোল। ভেতর থেকে কোনো শব্দ নেই, শুধু জিনিস ভাঙার শব্দ ছাড়া। আমি দুপুরবেলায় ভয়ে আর বাইরে বের হইনি। দুপুরে লাঞ্চ করাও হয়নি। রাতের দিকে অনেক ক্ষুধাও লেগেছে, আবার ভয়ও লাগছে। তাই অতি কষ্ট করে রাতটা কাটাবো চিন্তা করলাম, কিন্তু মাঝরাতে আর ঘুম আসছে না। ক্ষুধার যন্ত্রণাতে পেট ফেটে যাচ্ছে। আমি রুম থেকে বের হয়ে রান্না করে গেলাম। ফ্রিজটা খুললাম, কিন্তু ফ্রিজে কোনো খাবার নেই। মন খারাপ করে চলে আসলাম। পেছন থেকে একটা হাত আমার সামনে আসলো, আর একটা খাবারের ব্যাগও আছে। আমি চমকে উঠলাম। পিছন ফিরে দেখলাম আঙ্কেল। তুমি দুপুর থেকে কিছু খাওনি? অনেক ক্ষুধা লাগছে তাই না? নাও, এই প্যাকেটটা খাবার আছে, খেয়ে নাও। জি আঙ্কেল। তারপর রাতে খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলাম। আজ রাস্তায় কোনো রিক্সা দেখতে পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা গলির ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। গলিটা অনেক নির্জন, জঙ্গল টাইপের। একটু দূর যাওয়ার পরই আমি দেখলাম কয়েকজন লোক একটা জায়গায় বসে আছে। ওদের ভেতরে একটা মেয়েও শুয়ে আছে, আর লোকগুলো মেয়েটাকে গোল করে ঘিরে আছে। আমি দূর থেকে উকি ঝুঁকি দিলাম, তাতে যতটুকু দেখতে পেলাম তাতে তো আমি পুরাই অবাক। মেয়েটা অন্য কেউ নয়, এটা আরশি বা অহনা। আসলে ওরা দুজন তো জমজ, তাই চিনতে পারছি না। কিন্তু অবাক করার বিষয় হলো মেয়েটা অজ্ঞান অবস্থায় আছে। একটু পর আরশি বা অহনার জ্ঞান ফিরল। ওই তোরা কারা, আর আমাকে এখানে এনেছিস কেন? তোর এই সুন্দর শরীরটায় অনেক রস, তাই আমরা একটু চেক করে দেখব। এই সাবধানে কথা বল। দাঁড়া, তোকে সাবধান দেখাচ্ছি। এটা বলে লোকটা মেয়েটার গালে মারতে যাবে। মেয়েটা তখনই ঠাস করে একটা চড় দিল। লোকটা রেগে গেল। আমি বুঝতে পারলাম আরশি বা অহন অনেক বিপদে আছে। আমি একটা গাছের ডাল খুঁজে পেলাম। তারপর লোকগুলোর কাছে চলে গেলাম। লোকগুলো আমাকে কিছু বলার আগে আমি ওদের মারতে শুরু করলাম। আমি সবার মাথায় আঘাত করলাম, যার ফলে লোকগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। একটা লোক দাঁড়িয়ে গিয়ে একটা ছুরি দিয়ে আরশি বা অহনাকে একটা কোপ মারলো। ভাগ্য ভালো ছিল, তাই আরশি বা অহনা সরে গেল। লোকটা ছুরির আঘাত একটা গাছে গিয়ে লাগলো। দ্বিতীয়বার কোপ মারতে যাবে, ঠিক তখন আমি ডাল নিয়ে ঠেকালাম। ছুরির আঘাতে ডালটা কেটে গিয়ে ছুরিটা আমার হাতে এসে লাগলো। হাতটা অনেক কেটে গেছে, খুব রক্ত বেরোচ্ছে। আমি পা দিয়ে লোকটার তলপেটে সজোরে একটা লাথি দিলাম। লোকটা তলপেটে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়লো। তাড়াতাড়ি চলেন ম্যাডাম, এই বদমাশগুলো ওঠার আগেই এখান থেকে চলে যেতে হবে। আমরা দুজনে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলাম। সোজা কলেজে হেঁটে এসে থামলাম। যান ম্যাডাম, আপনি কলেজে চলে যান, এখন আর আপনার বিপদ নেই। আরশি বা অহনা নীরব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, চোখের পলকে ফেলছে না। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক অপমান করেছি, কষ্ট দিয়েছি, কিন্তু দেখো আজ সেই তুমিই আমার জীবন বাঁচালে। আমাকে মাফ করে দাও রাজ, প্লিজ রাজ। আরে কি যে বলেন না ম্যাডাম, আমরা ছোট লোক মানুষ, কষ্ট পেলে কি আমাদের দিন চলে? আর হ্যাঁ, আপনি আমার মতো একটা ছোট লোকের কাছে মাপ চেয়ে নিজের মান সম্মানের ক্ষতি করছেন কেন? আরশি বা অহনা কিছু বলতে যাবে, তখন ওর দিকে না তাকিয়ে চলে আসলাম। একবারের জন্য পিছন ফিরে তাকাইনি। একটু দূর আসার পর সাকিবের সাথে দেখা হয়। এই শালা, কাল কলেজে আসিসনি কেন? কোথায় ছিলে? কোথাও না, বাসায় ছিলাম। এই তোর হাতে কি হয়েছে দেখি? কই কিছু না তো, হাতটা পিছনে লুকালাম। সাকিব জোর করে আমার হাতটা দেখলো। এত রক্ত বের হচ্ছে তোর, আর তুই বলছিস কিছুই হয়নি? তাড়াতাড়ি মেডিকেলে চল। আরে না, এ তো সামান্য কেটে গেছে। তুই কলেজে যা, আমি নিজে মেডিকেলে চলে যেতে পারবো। আর একটা কথা যদি বলছিস তাহলে এখনই একটা থাপ্পড় খাবি। সাকিব জোর করে আমাকে রিক্সায় করে মেডিকেলে নিয়ে গেল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল আর হাতটা ব্যান্ডেজ করে দিল। চল সাকিব, এবার কলেজে যাই। থাক, কলেজে যাওয়া লাগবে না, তুই বাসায় গিয়ে রেস্ট নে। না থাক, এমনি কালকে কলেজে আসি নাই, আবার আজকে কলেজে না গেলে ক্লাসগুলো মিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, চল তুই। রিক্সা করে দুজন কলেজে আসতে লাগলাম। আচ্ছা তুই এটা বলতো, তোর এরকম আঘাত লাগলো কি করে? এইসব কি করে হলো? আমি একটু থমকে গেলাম। আসলে আমি কলেজে আসছিলাম, রাস্তায় পড়ে গিয়ে হাত কেটে গেল। ও আচ্ছা, তুই শুকনো রাস্তায় পড়লি কি করে? আসলে না, মানে কাল রাতে তো বৃষ্টি হয়েছিল, তাই পানিতে পিছলে পড়ে গিয়েছিলাম। ও, কিন্তু কাল রাতে তো পূর্ণিমা ছিল, আকাশে একটা বড় চাঁদ উঠেছিল,
কিন্তু বৃষ্টি যে কখন হলো এইটাই তো বুঝতে পারছি না। আমি চুপ করে আছি। চুপ করে কেন? আর মিথ্যা কথা বলবি না। এতক্ষণ তো ভালোই মিথ্যা বলছিলি। না আসলে দেখ। কি দেখবো? সত্যি কথাটা বল। আরে বাদ দে তো। চুপ, তোকে আমি সত্যি কথা বলতে বলছি। আচ্ছা ঠিক আছে শোন। তারপর সব ঘটনা ওকে খুলে বললাম। কথাগুলো শোনার পর সাকিব বলল, যে মেয়ে তোকে এত অপমান করে, কষ্ট দেয়, মারধর করে, আর তুই তাকে বাঁচালি। তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? কি আর হতো? খুব বেশি হলে আমি মরে যেতাম, তাই তো? আমি মরলে কি আর বাঁচলে কি? আমার কেউ নেই। তাই আমি যদি মারা যাই তাহলে কেউ কান্না করবে, কেউ কষ্ট পাবে, এরকম কোনো লোক নেই। চুপ, একদম চুপ। ওইরকম একটা মেয়ের জন্য তুই নিজের জীবনে ঝুঁকি না নিলেও পারতি। দেখ ও যেরকমই লোক না, দেখ ও যেরকম লোক হোক না কেন, ও তো একটা মানুষ। আর এমনিতে আমার সবার কর্তব্য হলো অসহায় লোকের পাশে গিয়ে দাঁড়ানো। আমি মানছি ওই মেয়েটা আমার সাথে যেরকম ব্যবহার করেছে সেটা একদম ঠিক করেনি। কিন্তু তুই বল, আমি যদি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতাম তাহলে ওর আমার মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা ঠিক আছে বাবা, আমি হার মানছি। হার মানার দরকার নেই। কলেজে চলে আসছি, চল কলেজের ভিতরে যাই। চল। কলেজে ঢুকে সোজা ক্লাসরুমে চলে গেলাম। একটা ক্লাস শেষ করে গিয়েছি। কলেজে ঢুকে সোজা ক্লাসরুমে চলে গেলাম। একটা ক্লাস শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা দুজনে পিছনের দরজা দিয়ে ক্লাসে ঢুকলাম। ক্লাস করতে করতে আরশি বা অহনার দিকে চোখ পড়ে গেল। আমি দেখলাম ও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে দৃষ্টি ঘুরে নিলাম। সব ক্লাস শেষ করে বেরোচ্ছি। এই, তোর ফোন নাম্বারটা দে তো। ফোন নাম্বার কি করবি? তেমন কিছু করব না। আজ আমাদের বাসায় তরকারি রান্না করেনি তো, তাই তোর নাম্বারটা দিয়ে ভাজি করে রাখবো। তুই জানিস না ফোন নাম্বার দিয়ে কি করে? আচ্ছা এই নে। এটা আমার নাম্বার, আমাকে একবার কল দিল। এটা সেভ করে রাখ। আর একটা কথা শোন, তুই আমার সাথে আজ বিকেলে দেখা করবি। আমি তোকে ফোন দিয়ে বলে দিব তোকে কোথায় আসতে হবে। সরি, আমি তো বিকেলে আসতে পারবো না, তখন তো আমার অফিস আছে। তোর অফিস শেষ হবে কয়টার সময়? প্রায় 8:30। আচ্ছা ঠিক আছে, তোর অফিস শেষ হলে আমাকে একবার ফোন করবি। আমি তোকে ওখান থেকেই নিয়ে আসব। কিন্তু তুই আমাকে কোথায় নিয়ে যাবি? আমার সাথে গেলেই বুঝতে পারবি। চল বাই, এখন বাসায় যা। আচ্ছা ঠিক আছে। সাকিব চলে গেল। আমি বাসার দিকে রওনা হলাম। যতই বাসার দিকে এগিয়ে যাচ্ছি ততই ভয় ভয় করছে, জান্নাত বা আন্টি যদি আমাকে কিছু বলে। তাই বাসায় আর ফিরলাম না। একটা হোটেলে চলে গেলাম। ওখানে লাঞ্চ করে পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে। পার্কের একটা বেঞ্চে শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ করতেই সকালে সব ঘটনা আমার সামনে ভাসতে লাগলো। ফোনের অ্যালার্মে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে লক্ষ্য করে দেখলাম অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আমি অফিসের দিকে রওনা দিলাম। অফিস ঢুকতেই আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। কেমন আছো রাজ? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোনো রাজ, আমি আজ তাড়াতাড়ি বাসায় চলে যাব, তুমি এদিকটা একটু সামলে নিও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। হ্যালো, তুই কোথায়? আমি বাসায় আছি। আচ্ছা তাহলে আমি বাসায় চলে গেলাম। না, তোকে বলছিলাম না তোকে একটা জায়গায় নিয়ে যাব? হুম। তুই 10 মিনিটের মতো ওয়েট কর, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। একটু পর একটা সুন্দর প্রাইভেট কার আমার সামনে এসে দাঁড়ালো। প্রাইভেট কারের গ্লাস খুলে সাকিব মাথা বের করলো। গাড়িতে উঠে আয়। আমি অবাক হয়ে সাকিবের দিকে তাকিয়ে আছি। এই, হা করে কি দেখছিস? গাড়িতে উঠে আয়। আমি গাড়িতে উঠে গেলাম। গাড়ির ভিতরে চুপচাপ বসে আছি। এখন আমার বিস্ময় কাটেনি। সাকিব গাড়িটা একটা জায়গায় দাঁড় করালো। চল এবার যাই। এটা কোন জায়গা? ভেতরে গেলেই বুঝতে পারবি। আমি আর কোনো কথা না বলে সাকিবের পিছন পিছন হাঁটতে শুরু করলাম। আমরা একটা নাইট ক্লাবে ঢুকলাম। ওখানে অনেক মেয়ে ডান্স করছে, আবার অনেক লোক জুয়াও খেলা হচ্ছে, মদও খাচ্ছে। সাকিব আমাকে বলল, এই লোকগুলোকে ভালো করে দেখ, এদের ভিতরে কোন লোকটা তোকে আঘাত করেছিল। না রে, এসব ঝামেলা বাদ দে না ভাই। চুপ কর, যেটা বললাম তুই সেটা কর। আমি লোকগুলোকে ভালো করে দেখতে লাগলাম। একটা লোকের মাথায় ব্যান্ডেজ করা আছে দেখলাম। আমি ওই লোকটার সামনে গেলাম। সকালে যারা আরশি বহনাকে তুলে নিয়ে গিয়েছিল, এই লোকটা তাদের ভিতরে একজন। আমি কিছু বলার আগে লোকটা আমার কলার চেপে ধরলো। সকালে আমাদের খুব মারছিলি, এখন তোর কি হবে? সাকিব পেছন থেকে লোকটার পিঠে একটা লাথি দিল। লোকটা ফ্লোরে পড়ে গেল। সাকিব লোকটার কলার চেপে ধরে উপরে তুললো। আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই মাস্তি করুন, এর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। লোকগুলো নিজেদের কাছে ব্যস্ত হয়ে গেল। সাকিব একটা পিস্তল বের করে
লোকটার পেটে ধরলো। সোজা বাইরে চল, চালাকি করার চেষ্টা করলে এখানেই গুলি করে দিব। লোকটা চুপচাপ বাইরে চলে আসলো। তোর বাকি সঙ্গীরা কোথায়? আমি জানি না। তোর জান যদি তোর কাছে প্রিয় হয় তাহলে সত্যি কথা বল। বলছি ভাই। বলার দরকার নেই, আমাদের ওইখানে নিয়ে চল। লোকটা আমাদের ওই জায়গায় নিয়ে গেল। আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে আমি তো পুরো অবাক। আমাদের পেছনে 2টা গাড়ি আর 12 থেকে 13টা বাইক। বাইকগুলোতে 2টো করে লোক বসে আছে। ওদের হাতে হকি স্টিক, লাঠি, রোড, জিআই পাইপ, আরও অনেক কিছু আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এভাবে তাকিয়ে কি দেখছিস? এগুলো সব আমার লোক। তুই এই লোকটার সাথে ভেতরে যা, আমরা আসছি। আমি কোনো কথা না বলে লোকটার সাথে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম সকালবেলা সব লোকগুলো এখানে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে একটা লোক বলে উঠলো, কিরে আব্বাস, তুই তো একটা কাজের কাজ করে ফেলেছিস। এই তো সেই সকালকার ছেলেটা, একে তো আজ আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এটা বলে লোকটা একটা মোটা লাঠি দিয়ে আমাকে মারতে আসলো। আমার কাছে আসা মাত্র এই পিছন থেকে সাকিব বলে উঠলো, ওকে কি এখানে শিক্ষা দিবি? আমাকে তো একটু শিক্ষা দিতে দে। লোকটা থমকে দাঁড়িয়ে গেল। তোদের জম। ও, এবার বুঝতে পারছি, তুইও এই ছেলেটার সাথে এসেছিস, তাহলে তোকেও তো শিক্ষা দিতে হয়। আর জিজ্ঞেস করলো, তুই আবার কে? এটা বলে লোকটা লাঠি দিয়ে সাকিবকে মারতে যাবে। সাকিব লাঠি ধরে লোকটার পেটে একটা লাথি দেয়। লোকটা মাটিতে পড়ে যায়। এটা দেখে বাকি লোকগুলো আমাদের মারতে আসলো। সাকিবের পিছন থেকে সাকিবের লোকগুলো ওদের ওপর আক্রমণ করলো। সাকিবের লোকগুলো ওদের ইচ্ছা মতো পেটাচ্ছে। যে লোকটা আমাকে ছুরিতে আঘাত করছিল সাকিব তার হাত কেটে নিল। তারপর সাকিব মেডিকেল ফোন দিয়ে বললো 3টা অ্যাম্বুলেন্স পাঠাতে। চল এবার আমরা যাই। তারপর দুজন ওখান থেকে চলে আসলাম। সাকিব আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিল। আচ্ছা বাই, কাল দেখা হবে। বাই। তারপর সাকিব চলে গেল। আমিও বাসার ভিতরে চলে গেলাম। সোজা আমার রুমে চলে গেলাম। সকালবেলায় অনেক চেঁচামেচি হইচই শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বাইরে গেলাম। রুমের বাইরে গিয়ে দেখলাম বাড়ির সব লোক এক জায়গায় রয়েছে। আমাকে দেখে জান্নাত বলে উঠল, ওই দেখ চোরের বাচ্চা, চোরটার ঘুম ভেঙেছে। এই চোরের বাচ্চা চোর, আপুদের রুম থেকে কত টাকা চুরি করেছিস বল? তোকে এই বাড়িতে থাকতে দিলাম, খেতে দিলাম, পড়তে দিলাম, আবার তুই সেই আমাদের বাড়িতেই চুরি করলি। এটা তোর দোষ না, এটা হলো তোর বাপ মায়ের দোষ। আমার তো মনে হয় ওরা তোর থেকেও আরো বড় চোর। আমি এখনো কিছু বুঝতে পারছি না, কি বলছো ওরা আমাকে? জান্নাতের আব্বু, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে নিয়েই এক্ষুনি ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। চুরিটা ওই করেছে, এটা তো এখনো প্রমাণ হয়নি। আমি শিওর, আমি 100% শিওর চুরিটা ওই করেছে। সত্যি করে বলো তো রাজ, তুমি কি চুরিটা করেছো? আমি সত্যি বলছি আঙ্কেল, আমি চুরির বিষয়ে কিছুই জানি না। চোর কি কখনো নিজের মুখে স্বীকার করে? ওর ঘরটা তল্লাশি নিলেই বোঝা যাবে। তারপর সবাই মিলে আমার রুমটা তল্লাশি শুরু করলো। আমার একটা ব্যাগে আন্টি অনেকগুলো টাকা খুঁজে পেল। এটা দেখে তো আমি পুরোই অবাক। এই চোরের বাচ্চা চোর, এগুলো কি? আন্টি আমি সত্যি বলছি, আমার কাছে এতগুলো টাকা কোথা থেকে আসলো আমি জানি না। ও এইভাবে বলবে না, ওকে তো। জান্নাত আমার কলাছের ভেতরে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই আঙ্কেল ওর হাতটা ধরলো। বাবা, তুমি এই চোরের বাচ্চার জন্য আমার হাত ধরছো? আমার হাতটা ছেড়ে দাও। ওকে না মারলে ও মুখ থেকে সত্যি কথাটা বের হবে না। রাজ সত্যি কথাই বলছে, রাজ টাকা চুরি করেনি। তাহলে ওর ব্যাগে এতগুলো টাকা কোথা থেকে আসলো? আকাশ থেকে পড়েছে নাকি? আকাশ থেকে নয়, তুমি রেখেছো। এটা তুমি কি বলছো বাবা? এই চোরের দোষটা লোকানোর জন্য তুমি তোমার মেয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। তুমি কি বাবা, নাকি বাবার নামে কলঙ্ক? আঙ্কেল পকেট থেকে একটা ফোন বের করলো। ফোনে একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা দেখে সবাই চমকে উঠলো। ভিডিওতে আন্টি আর জান্নাত কথা বলছে। মা, তুমি জানো কালকে ওই ছোট লোকের বাচ্চার জন্য একটা লোক আমাকে কত অপমান করেছে? ওই ছোট লোকটার খুব বার বেড়েছে, ওকে তো শায়েস্তা করতেই হবে। কি করবা? বাবাও তো ওর দিকে আছে। শোন, আমার মাথায় একটা প্ল্যান আসছে। তোর বাবাইও ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কি প্ল্যান? ওকে আমরা চুরির অপরাধে ফাঁসিয়ে দেব। এই টাকাগুলো ধর,
এখন তোর বাবাও বাসায় আর ওই ছোট লোকটাও বাসায় নেই। তুই এক্ষুনি গিয়ে ছোট লোকটার ব্যাগে টাকাগুলো রেখে আয়, তারপর কাল সকালে আসল খেল দেখবি। ভিডিওটা দেখার পর পুরো ঘর নিস্তব্ধ, কারো মুখে কোনো কথাই নেই। মাথাটা নিচের দিকে নামিয়ে নিলাম। নিজের অজান্তে চোখের কোণে জলগুলো জমা হলো। চোখের বাঁধকে উপেক্ষা করে কয়েক ফোঁটা জল মাটিতে পড়ল। তুমি ঠিকই বলেছো, আমি বাবা নয়, বাবা নামের কলঙ্ক। নিজের মেয়েকে কি করে সুশিক্ষা দিতে হয় তা আমি এখনও জানি না। আমি একজন ব্যর্থ বাবা। কোনটা ভালো কোনটা খারাপ এটা এখনও নিজের মেয়েকে শিক্ষা দিতে পারলাম না। বাবা আমি তুমি আমাকে বাবা বলে ডেকো না। তারপর আমাকে বলল, রাজ বাবা আমাকে ক্ষমা করে দাও। আমি কারো দিকে না তাকিয়ে বাসার বাইরে চলে গেলাম। একটা চায়ের দোকানে বসলাম। চাচা, এক কাপ চা দিন তো। বসো বাবা, দিচ্ছে। চা খাচ্ছিলাম, এমন সময় পকেটে ফোন বেজে উঠলো। ফোনটা বের করে দেখলাম সাকিবের নামটা ভাসছে। ফোনটা রিসিভ করলাম। কি রে, কোথায় আছিস? কলেজ আসবি না আজ? না, ভালো লাগছে না। আচ্ছা তুই এটা বল, এখন তুই কোথায় আছিস? এই তো আমার বাসা থেকে একটু দূরে একটা চায়ের দোকানে আছি। আচ্ছা ঠিক আছে। এই তো আমার বাসা থেকে একটু দূরে একটা চায়ের দোকান আছে, আমি ওখানে আছি। সাকিব ফোনটা কেটে দিল। আমি চা খাওয়ায় আবার মন দিলাম। একটু পর আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে সাকিব নামছে। কি রে, একা একা চা খাবি? আমার জন্য এক কাপ বল। চাচা, আরেক কাপ চা দিন। আচ্ছা চা তো খাওয়া হলো, এখন চল। কোথায়? আরে চল তো। তারপর গাড়িতে উঠলাম। গাড়িটা একটা রেস্টুরেন্টের কাছে গিয়ে থামলো। এখানে আসলি কেন? নাস্তা করবি না? আমি তো বাসা থেকে খেয়ে তারপর বের হয়েছি। চুপ, এত মিথ্যা কথা কোথা থেকে শিখেছিস? এটা আবার মিথ্যা হলো কোথায়? মিথ্যে না তো সত্যি। নাস্তা করার পর কেউ কি চা খায়? আরে আমি তো এমনি খাচ্ছিলাম। চুপচাপ গাড়ি থেকে নাম আর আমার সাথে রেস্টুরেন্টে চল। আচ্ছা আমি খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুই কে, তোর আসল পরিচয় কি? আচ্ছা আমি বলবো, আগে নাস্তা করে নেই, তারপর যেতে যেতে বলবো সব। আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে নাস্তা করে আবার গাড়িতে ফেরত আসলাম। এবার বল। আচ্ছা শোন, আমার বাবা একজন বিজনেসম্যান। ছোটবেলায় আম্মু মারা যায়। বিজনেসের কাজে বাবা সবসময় বাইরে থাকে। ছোট থেকেই আমি রাঙামাসির কাজের লোক, তার কাছে বড় হয়েছি। কিন্তু আমার বয়স যখন 18 বছর, তখন রাঙামাসিও মারা যায় আর আমি একা হয়ে পড়ি। তখন আমি খারাপ পথে পা বাড়াই। পড়াশোনা কোনো রকমে চালাই। বেশিরভাগ খারাপ সময়ই ব্যস্ত থাকতাম। তারপর কলেজে ভর্তি হলাম। ওখানে একটা ঝামেলার জন্য 2টা ছেলেকে প্রচণ্ড মারছিলাম। তারপর ওই কলেজ ছেড়ে চলে আসি আর এই কলেজে ভর্তি হই। এই কলেজে প্রথম এসেই তোর সাথে পরিচয় হয়। এই কলেজটা আমার বাবাই তৈরি করে দিয়েছে। ও এবার নাম। কোথায়? কোথায় আবার, কলেজে চলে আসছি তো। আরে আমি এই পোশাকে কলেজে যাব কি করে? এটা ধর। কি আছে এর ভেতরে? নিজে খুলে দেখে নে। ব্যাগটা খুললাম। আরে আমি গাড়ির বাইরে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি এগুলো পরে আয়। তারপর সাকিব নিচে নেমে গেল। আমি ড্রেস চেঞ্জ করে গাড়ির বাইরে আসলাম। এবার চল। কলেজের ভিতরে একটু যাওয়ার পর আমাদের সামনে আরশি বা অহনা এসে দাঁড়ালো। এই মেয়ে, তুই তো দিন রাজকে থাপ্পড় মারতে যাচ্ছিলি আর আজ আবার আমাদের সামনে আসছো? ভাইয়া ওই মেয়েটা আমি নই, ওর নাম অহনা আর আমার নাম আরশি। ও, তা এখানে কি মনে করে? আমি রাজের কাছে মাফ চাইতে এসেছি। আমি ওকে কত অপমান করেছি আর ও আমাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। ও, তার মানে তোমার জন্যই রাজের হাতের এই অবস্থা হয়েছিল। সাকিব বাদ দে তো। আর আপনাকে বলছি, আমি তো আপনাকে আগেই বলেছি আমাদের মতো গরিব মানুষরা এরকম বিষয় মনে রাখে না। আপনি ক্লাসে চলে যান। আমরা ওখান থেকে চলে আসলাম। সাকিব চল নদীর পাড়ে যাই। ক্লাস করবি না? ক্লাস শুরু হওয়া এখনও দেরি আছে। আচ্ছা চল। নদীর পাড়ে গিয়ে তো আমি অবাক, কারণ ওখানে গিয়ে দেখলাম আরশির উপর যে গুন্ডাগুলো হামলা করেছিল ওদের সাথে অহনা কথা বলছে। আমরা কাছে গিয়ে কথা শোনার চেষ্টা করলাম। না, ওরা তো যত্ন তো আমি করব। শালা ছোট লোকের বাচ্চার এমন অবস্থা করব না, ভয় আর কলেজেই আসবে না। একটা কাজও তোমরা ঠিক করে করতে পারো না? ম্যাডাম, আমরা তো আরশিকে কিডন্যাপ করেছিলাম আর ওকে ধর্ষণ করার প্রস্তুতিও নিচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ওই ছেলেটা আমাদের মারতে শুরু করে দেয় আর আরশিকে বাঁচিয়ে নিয়ে চলে যায়।
দেখুন ম্যাডাম, আমাদের পুরুষত্ব নিয়ে কথা বলবেন না। ঠাস ঠাস করে অহনা একটা থাপ্পড় দিয়ে দিল গুন্ডাটার গালে। চুপ, একদম চুপ। একটা ছেলে তোমাদের মারলো আর তোমরা হাতে চুরি পড়েছিলে? তোমরা কি হিজড়া? একে তো কাজটা করতে পারোনি, তার উপর আবার বড় বড় কথা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এটা বলে লোকটা একটা মোটা লোহার পাইপ দিয়ে অহনার মাথায় আঘাত করতে গেল। আমি দৌড়ে গিয়ে পাইপটা হাতে দিয়ে ঠেকালাম। আমার কাটা জায়গায় আঘাত করলো, সাথে সাথে রক্ত বেরোতে শুরু করলো। সাকিব প্যান্টের পকেট থেকে একটা পিস্তল বের করলো। আজ তোদের মেরেই ফেলবো। গুন্ডাগুলো দৌড়িয়ে পালিয়ে গেল। সাকিব এসে আমাকে ধরলো। তোকে এখানে আসতে কে বললো? চল তাড়াতাড়ি মেডিকেলে চল। সাকিব একবার অহনার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আমাকে ওখান থেকে নিয়ে চলে এলো। অহনা ওখানেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সাকিব আমাকে নিয়ে মেডিকেলে চলে গেল। ডাক্তার পুনরায় আমার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর আমরা চলে আসলাম। আজ আর কলেজে যেতে হবে না, তুই বাসায় গিয়ে বিশ্রাম করবি, চল। সাকিব আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। আমি সাকিবকে বাই বলে সোজা আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমার ডায়েরিটা খুঁজতে শুরু করলাম, কিন্তু ডায়েরিটা পাচ্ছি না। কি খুঁজছো? এই ডায়েরিটা বুঝি? আমি পিছন ফিরতে তো অবাক। পিছনে জান্নাত দাঁড়িয়ে আছে। জি, ওটা হয়তো আমার ডায়েরি ম্যাডাম। আমি তোমার ডায়েরিটা পুরোপুরি পড়লাম, তোমার অতীত সম্পর্কে সব জানতে পারলাম। আমার খুব খারাপ লাগছিল। প্লিজ রাজ, আমাকে মাফ করে দাও। এটা মনে হয় আমাকে ফাঁসানোর জন্য আরো বড় চক্রান্ত আপনার। শুনুন ম্যাডাম, আপনাদের আর কষ্ট করে আমার এই বাড়ি থেকে তাড়াতে হবে না। আমি নিজেই চলে যাব। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। আমি কাল সকালে এই বাড়ি থেকে চলে যাব। প্লিজ রাজ, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমাকে মাফ করে দাও প্লিজ রাজ, কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। আরে ম্যাডাম, আমাদের মতো ছোট লোকদের কাছে মাপ চাইতে নেই। আপনাদের মতো বড় লোকদের মান সম্মান কমে যাবে। প্লিজ রাজ। আমি একটু একা থাকতে চাই। রুম থেকে জানা চলে গেল। শুয়ে শুয়ে নিজের অতীত সম্পর্কে ভাবতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে লাঞ্চ করে অফিসে চলে গেলাম। অফিস শেষ করে বাসায় ফিরে আসলাম। রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। একটা গাছতলায় বসে আছি, এমন সময় ওখানে অহনা বা আরশি এসে হাজির হলো। রাজ, আমাকে মাফ করে দাও। তোমাকে আমি কত অপমান করেছি, তারপরেও কালকে তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্লিজ রাজ, আমাকে মাফ করে দাও প্লিজ। আপনারা বড় লোক মানুষ, ছোট লোকদের কাছে মাপ চাইতে নেই। প্লিজ রাজ, তুমি আমাকে মাফ না করলে আমি নিজের কাছেই খুব ছোট হয়ে যাব। আমাকে একটু একা থাকতে দিন। অহনা মন খারাপ করে চলে গেল। কিছুক্ষণ পর সাকিব আসলো। এই চল, তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সাকিব আমাকে জোর করেই নিয়ে চলে গেল। চল তো। আমরা কোথায় যাচ্ছি একবার তো বল। আরে গাড়ি তোর, আগে চল তো। সাকিব গাড়ি ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ পর, আচ্ছা তুই গাড়ি থেকে লাফ মারতে পারবি? হঠাৎ এরকম প্রশ্ন করছিস যে? আসলে আমার বুঝতে বাকি রইল না যে গাড়ির ব্রেকে কাজ করছে না। সামনে একটা বড় গাড়ি আসছে। আমি সাকিবকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিলাম। আমার গাড়িটা স্টিয়ারিং পাশে ঘুরিয়ে দিলাম, আর গাড়িটার স্টিয়ারিংটা পাশে ঘুরিয়ে দিলাম। গাড়িটা গাছের সাথে ধাক্কা মারলো। তারপর আমার আর কিছু মনে নেই। বাবা, আজ 2 দিন হয়ে গেল, রাজের এখনো জ্ঞান ফেরেনি। মা, মা, তুই 2 দিন থেকে কিছু খাসনি। এভাবে চলতে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি। চল মা, আজ কিছু খেয়ে নে। আঙ্কেল জান্নাতকে নিয়ে চলে গেল। আমি চোখ খুলে দেখলাম একটা রুমের ভিতরে শুয়ে আছি। রুমটা চারদিক থেকে ভালো করে দেখলাম। মনে হলো এটা মেডিকেল। আমার শরীরে স্যালাইন চলছে। আমি স্যালাইনের সুচটা খুলে দিলাম। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। মাথাটা ব্যথা করছে খুব। হাতে পায়ে কয়েকটা ব্যান্ডেজ দেখলাম। তবুও আস্তে আস্তে উঠে বাইরে আসলাম। একটু দূরে আসার পর আমি পুরো চমকে উঠলাম। একটা রুমের সামনে মা আর ভাইয়া দাঁড়িয়েছে। আমি একটু কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম। রুমের দরজা ফাঁক দিয়ে দেখলাম মুন্নি একটা বেডের উপর শুয়ে আছে। রুমের ভিতরে ভাইয়া আর আম্মু প্রবেশ করলো। মুন্নি কি অসুস্থ? মুন্নির আবার কি হলো? অনেকদিন পর আবার পুরনো অতীতটা মনে পড়ে গেল। না জানি যদি মুন্নি আমার নামে মিথ্যা অপবাদ না দিত, তাহলে আজ আমি আমার পরিবারের সাথে থাকতে পারতাম। হয়তো পুরোলা এটা চাইনি। মুন্নির রুম থেকে একটা ডাক্তার বের হলো।
আমি ডাক্তারের পিছন পিছন ওনার রুমে গেলাম। আসতে পারি ডাক্তার সাহেব? জি আসুন। আচ্ছা ডাক্তার সাহেব, 22 নং রুমের পেশেন্টের কি হয়েছে? আপনি কি ওনার আত্মীয় হন? আর আপনাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছে। আমি ওনার আত্মীয়। উনি অ্যাক্সিডেন্ট করেছিল। ওই অ্যাক্সিডেন্টে ওনার দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। 24 ঘন্টার ভেতরে যদি ওনাকে নতুন কিডনি না দেওয়া হয় তাহলে উনি মারা যাবেন। ওনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। আচ্ছা ঠিক আছে। ডাক্তারের সাথে কথা বলছিলাম, এমন সময় একটা ওয়ার্ড বয় এসে বলল, স্যার 26 নং রুমে পেশেন্টের অবস্থা খুব খারাপ, আর এখন ওনার বাড়ির লোক কেউ আসেননি। আমিও ডাক্তার সাহেবের পিছন পিছন গেলাম। রুমের ভেতরে প্রবেশ করে তো পুরাই অবাক। বেডের উপর সাকিব শুয়ে আছে। ডাক্তার সাহেব, সাকিবের কি হয়েছে? চলো তো, আপনি কি এই ছেলেটাকে চেনেন? জি, এ তো আমার বন্ধু। এনাকে 2 দিন আগেই মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এনার খুব খারাপ অবস্থা ছিল। 3 দিনের ভেতরে অপারেশন করতে হবে, আর মাত্র 1 দিন বাকি আছে। আজকের ভেতরেই এনাকে অপারেশন করতে হবে। অপারেশনটা অনেক ছোট, কিন্তু ওনার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, তাই ওনার জন্য 5 ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, ওর অপারেশন আজকে করার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি কাউন্টারে 30,000 টাকা জমা করে দেন। আচ্ছা ঠিক আছে। আবার একটা ওয়ার্ড বয় এসে বলল, স্যার একটি ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। চলো। ডাক্তার চলে গেল। আমি সাকিবের পাশে কিছুক্ষণ বসে বাইরে চলে আসলাম। বাইরে এসে তো আরও অবাক। একটা রুমের বাইরে আঙ্কেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আঙ্কেলের আবার কি হলো? রুমের ভিতর থেকে আরেক ডাক্তারকে বের হতে দেখলাম। ডাক্তারটা আমার দিকে আসছিল। আমি ডাক্তারকে দাঁড় করিয়ে বললাম, ডাক্তার সাহেব, এই রুমের সামনে যে লোকটা কান্না করছে কেন? আসলে ওনার মেয়ে অসুস্থ। কি হয়েছে ওনার মেয়ের? ওনার মেয়ের একটা কিডনি আগে থেকে নষ্ট ছিল, আর এখন আবার দ্বিতীয় কিডনিটা নষ্ট হয়ে গিয়েছে। ওনাকে বাঁচাতে হলে 24 ঘন্টার ভেতরে একটা কিডনি ম্যানেজ করা লাগবে। ওনার রক্তের গ্রুপটা কি? বি পজিটিভ। আচ্ছা ঠিক আছে। ডাক্তারের সাথে কথা বলে আমি মেডিকেলের বাইরে আসলাম। আমি দেখলাম আন্টি আসছে। আমি ওখান থেকে তাড়াতাড়ি সরে গেলাম। তারপর একটা রিক্সা উঠলাম। রিক্সা উঠে চিন্তা করতে লাগলাম, যেভাবেই হোক আমার সবাইকে ঠিক করতেই হবে। কখন চিন্তা করতে করতে বাসায় পৌঁছে গেছি মনে নেই। বাসায় কেউ নেই। আমি কোনো দিকে খেয়াল না করে সোজা আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে খাটের তল থেকে আমার ছোট্ট ব্যাংকটা বের করলাম। এই ব্যাংকে আমি প্রতি মাসে টাকা জমাতাম। আমার আশা ছিল আমার পরিবার একদিন ঠিক বুঝতে পারবে আমি কোনো অন্যায় করিনি। আমার উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। তখন আমি আমার পরিবারের কাছে ফেরত যাব, আর সবার জন্য এই টাকা দিয়ে শপিং করে নিয়ে যাব। কিন্তু সেটা সম্ভব হলো না। ব্যাংকটা ভেঙে ফেললাম। আমার জমাকৃত টাকাগুলো গুনলাম। 32,000 টাকা হয়েছে। সাকিবের দেওয়া প্যান্ট আর শার্টটা পরলাম। এক পকেটে 30,000 টাকা আর অন্য পকেটে 2,000 টাকা নিলাম। পড়ার টেবিলে বসে একটা চিঠি লিখলাম। তারপর টিয়া পাখিটাকে খাবার দিলাম। এটা সেই টিয়া পাখি, একে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। পাখিটা এখন অনেক বড় হয়ে গেছে। খাঁচার সামনে দাঁড়িয়ে চোখের জলটা মুছে বললাম, আজ তোকে এই খোলা আকাশে ছেড়ে দেব। হয়তো আমাদের আর কখনো দেখা হবে না। ভালো থাকিস। পাখিটা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। খাঁচার মুখটা খুলে দিলাম। পাখিটা এসে আমার কাঁধে বসলো। পাখিটাকে হাত বুলিয়ে দিয়ে বললাম, চলে যা। পাখিটা আকাশে উড়ে যেতে লাগলো। আমি পাখিটা যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। একসময় পাখিটা দূর আকাশে মিলে গেল। আমি টাকাগুলো নিয়ে চলে গেলাম। তারপর একটা দোকানে গিয়ে একটা খেলনা কিনলাম। খেলনাটা হলো এমন যে ছোট একটি কাচের ঘর, তার ভিতরে 2জন ছেলে বসে আছে, আর উপরে লেখা আছে বন্ধু। খেলনাটা নিয়ে আমি চলে আসলাম। তারপর মার্কেটে গিয়ে সাকিবের জন্য একটা প্যান্ট আর একটা শার্ট কিনলাম। ওখান থেকে সোজা মেডিকেলে চলে আসলাম। আমি কাউন্টারে গিয়ে সাকিবের অপারেশনের জন্য 30,000 টাকা জমা দিলাম। রসিদ নিয়ে ওই ডাক্তারের কাছে আসলাম। আসতে পারি ডাক্তার সাহেব? জি আসুন। ডাক্তারের হাতে রসিদটা দিয়ে দিলাম। ডাক্তার সাহেব, সাকিবের অপারেশন করার কতক্ষণ পর জ্ঞান ফিরবে? এই তো খুব বেশি হলে 3-4 ঘন্টার ভেতরে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে 3টা অপারেশন করার ব্যবস্থা করুন। মানে আমি ঠিক বুঝলাম না। মানেটা হলো 22 নং রুমের পেশেন্ট সাকিব আর এই আঙ্কেলের মেয়ে। আপনি কি ওই লোকটাকে চেনেন? উনি আমার আঙ্কেল হন। তা নয় ঠিক আছে, কিন্তু ওই পেশেন্টের তো কিডনি লাগবে। আমি তো আছি। আমি আমার 2টো কিডনি ওদের 2জনকে দেব, আর আমার শরীরে যা রক্ত আছে এগুলো সাকিবের জন্য নেবেন।
আপনার মাথা ঠিক আছে তো? আপনি এগুলো কি বলছেন? আমার মাথা একদম ঠিক আছে। দেখুন, আমি একজন ডাক্তার, আর আমার দ্বারা এটা সম্ভব নয়। প্লিজ ডাক্তার, না করবেন না। আমার জীবনের থেকে ওদের জীবনটা অনেক প্রিয়। ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হলো। ডাক্তার সাহেব এগুলো সাকিবকে দেবেন, যখন ওর জ্ঞান ফিরবে তখন এগুলো দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার একটা নার্সকে বলল, এনাকে অপারেশন টেবিলে নিয়ে যাও। নার্স আমাকে অপারেশন রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিল। এটা আমার জীবনের শেষ ঘুম, আর কখন আমি চোখ খুলব না। অপারেশন করে আমার দুটো কিডনি বের করে নেওয়া হলো, শরীরের সব রক্ত নিয়ে নেওয়া হলো। তারপর ওদের 3 জনের অপারেশন করার ব্যবস্থা করলো। 3 জনের অপারেশন শেষ হলো। 5-6 ঘন্টা পর সাকিবের যখন জ্ঞান ফিরল, সাকিব ডাক্তারকে জিজ্ঞাসা করলো, আমাকে এখানে কে নিয়ে এসেছে? কিছু লোক আপনাকে এখানে নিয়ে আসছিল। আমার বন্ধুও তো আঘাত পেয়েছিল, ও কোথায়? আপনি কার কথা বলছেন? ওর নাম রাজ। ডাক্তার সাহেব নামটা শুনে চমকে উঠল। ডাক্তার কোনো কথা বলছে না। আপনি কি কিছু জানেন? ডাক্তার সাহেব কোনো কথা না বলে সাকিবের হাতে চিঠি আর ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে গেল। সাকিব চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় বন্ধু, আশা করছি খুব তাড়াতাড়ি তুই ঠিক হয়ে যাবি। আমাকে আর খোঁজার চেষ্টা করিস না, আর খুঁজলেও পাবি না। কারণ এই চিঠিটা যতক্ষণে তোর কাছে পৌঁছবে তার আগে আমি তোর জীবন থেকে অনেক দূরে হারিয়ে যাব। শোন, তোর জন্য এই ব্যাগে ছোট্ট একটু উপহার আছে। যখনই আমার কথা মনে হবে তখন ভাববি আমি তোর সাথে আছি। আর আমার একটা কথা রাখিস, তুই সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে একজন ভালো মানুষ হয়ে যা। আশা করছি তুই আমার কথাটা রাখবি। ভালো থাকিস। এই যে তোর প্রিয় বন্ধু রাজ। চিঠিটা পড়ে সাকিব ডাক্তারের রুমে দৌড় দিল। ডাক্তার সাহেব, রাজ কোথায়? তারপর ডাক্তার সাহেব সাকিবকে সব কিছু খুলে বলল। সাকিব মেডিকেলের মর্গের দিকে দৌড়ালো। ডাক্তার, আমাকে কিডনি কে দিল? আমি আপনাকে এটা আগেও জিজ্ঞাসা করেছি, এখন তো বলেন। রাজ নামের একটা ছেলে। ডাক্তারের মুখে রাজ কথাটা শোনা মাত্রই সবাই চমকে উঠল। তারপর ডাক্তার আমার পিকটা সবাইকে দেখালো। মুন্নি এটা শুনে কান্না করতে লাগলো। তারপর মুন্নি সবাইকে ওই দিনের সত্য ঘটনাটা বলল। কথাটা শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাজ এখন কেমন আছে ডাক্তার? আপনি চুপ করে কেন? অন্যদিকে মুন্নির জ্ঞান ফিরেছে। তারপর ডাক্তার সাহেব সব কিছু খুলে বলল। কথাটা শোনা মাত্রই সবাই মর্গের দিকে দৌড় দিল। অন্যদিকে জান্নাতেরও জ্ঞান ফিরেছে। আব্বু, রাজ কোথায়? ও এখন কেমন আছে? আমি জানি না। আমার কথা শুনে একটা নার্স ওদের সব কথা বলল। কথাগুলো শেষ না হতেই জান্নাত মর্গের দিকে দৌড় দিল। পিছন পিছন আঙ্কেলে গেল। সবাই মর্গের ভিতরে উপস্থিত হলো। ওখানে 6 থেকে 7টা লাশ রাখা আছে। হঠাৎ পাতা শেষে একটা লাশের মুখ থেকে কাপড়টা সরে গেল। সবাই লাশটাকে জড়িয়ে ধরে কান্না করছিল। উঠ বাবা উঠ, দেখ আমি তোর মা। উঠ রাজ উঠ, আমি তোকে নিতে এসেছি। রাজ ভাই, আমার উপর রাগ করছিস? আমি জানি তুই আমাদের সাথে মজা করছিস। ওঠ না ভাই, আমার ওঠ। রাজ, আমার ভালোবাসাটা বলার সুযোগও তুমি দিলে না। প্লিজ রাজ, একবার ওঠো। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। ওঠো না রাজ। ভাই, আমাকে চকলেট কিনে দিবি না? দেখ, তোর সেই ছোট্ট বোনটা তোর কাছে এসেছে। সাকিব এতক্ষণ দৌড়ে দাঁড়িয়েই সব দেখছিল। রাজ! আমার পা দুটো সাকিব জড়িয়ে ধরল। ওঠ না রে ভাই, ওঠ। তুই কত স্বার্থপর, আমাকে একা রেখে চলে গেলি। আমি একা একা কি করে থাকবো বল? আমার মৃত্যুর কথা শুনে আরশি আর অহনাও এসেছে। ওরা পাগলের মতো আমাকে ডাকছে, কিন্তু আমার আর সবার প্রতি অনেক অভিমান রয়েছে, তাই আমি কারোর সাথে কথা বলি না। আমার লাশটা জানাজা করে মাটি দিয়ে দিল। আস্তে করে কবরস্থান থেকে সবাই চলে আসে, কিন্তু সাকিব ওখানে থেকে যায়। আমার কবর ধরে সাকিব কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে সূর্যের আলোয় সাকিবের ঘুম ভেঙে যায়। চোখ দুটো না খুলেই পকেট থেকে ফোনটা বের করে আমার নাম্বারে কল করে। আমার সাকিবের ফোনের ডায়াল বাড়ির প্রথম নাম্বারটাই হলো আমার। ওপাশ থেকে ফোনটা রিসিভ করে। ওই কোথায় তুই? কলেজ আসবি না? ভালো লাগছে না। চুপ, তুই বাসায় থাক, আমি গিয়ে নিয়ে আসছি। কারো ডাকে সাকিব চোখের পাতাটা খোলে। চোখের পাতা খুলেই দেখে যে ও আমার কবরের পাশে শুয়ে আছে। সাকিব আবার কান্নায় ভেঙে পড়ে। রাজের আমার কবরের কাছে আরও একটা প্রাণীও আছে, তবে সেটা মানুষ নয়, পাখি।
একটা টিয়া পাখি। তো বন্ধুরা, আরও একবার বলছি, সব গল্পই হ্যাপি এন্ডিং হয় না, কিছু কিছু গল্প স্যাড এন্ডিং হয় এবং অসমাপ্তও রয়ে যায়। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী গল্পের জন্য প্রস্তুত থাকবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।